আচ্ছা, আমি বলছিলাম যে এনভিশনটা স্টোর সেটআপ করতে পারে। স্টোর সেটআপ এই যে এখানে সব পেজ, ওদের তো সব পেজ আছে, তার মানে ই-কমার্স এরা নিতে পারে। আবার ইলেকট্রো শুধুমাত্র তৈরি হয়েছে ই-কমার্সের জন্য, ও আবার অন্য কিছুই করতে পারে না। ইলেকট্রো থিমটা শুধু ই-কমার্সের জন্য তৈরি করছে। উডমার্ট এটাও শুধুমাত্র ই-কমার্সের জন্য তৈরি হয়েছে। তো দেখেন, একটা টেমপ্লেট যেটা তৈরি হয়েছে সব কিছুর জন্য, যেখানে কোম্পানির ওয়েবসাইট হয়, স্কুলের ওয়েবসাইট হয়, যেখানে হয় আমাদের প্রতিষ্ঠান তো বললামই, সব পেজ সেটআপ করা যেতে পারে। একটা থিমে সবকিছু করা যেতে পারে, তার মানে এই থিমের মধ্যে অনেকটা খিচুড়ির মতো হচ্ছে, তাই না? তবে সবথেকে ভালো হয় যদি আপনি এটা দিয়ে প্রফেশনাল কোনো যে কোম্পানির ওয়েবসাইট, স্কুলের ওয়েবসাইট করেন, তাহলে ওকে। সব পেজটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। দেখেন, আমি যদি এই যে সব পেজে যাই, সব পেজ ওদের আছে, হোম পেজ তৈরি করা আছে সব পেজের, আমরা সব পেজ করতে পারবো ওদের জন্য। এই যে সব পেজ দেখেন একটা করা আছে, আমরা নিচের এই অপশনগুলো চেঞ্জ করতে পারবো, এটাকে সাজাতে পারবো, কিন্তু সাধারণত একটা সব পেজে এরকম অপশন থাকা উচিত, যেটাকে আমরা মেগা মেনু বা ক্যাটাগরি মেনু যেটাই বলেন, ডিপার্টমেন্ট মেনু যেটাই বলেন, এরকম ডিপার্টমেন্ট মেনু থাকা দরকার, যেখানে আলাদা আলাদা করে আমি ওই ক্যাটাগরিগুলো ভাগ করতে পারবো। এই একটা ব্যাপার। আবার সার্চের অপশন থাকা উচিত, একটা প্রোডাক্ট সার্চ করে সে খুঁজে বের করতে পারে। এটা 2 নম্বর হলো ডিসকাউন্টের অপশনগুলো আসলে থাকা উচিত, কারণ একটা শপ পেজে সাধারণত এরকমই থাকে, ডিসকাউন্ট থাকে প্রোডাক্টের, তারপরে প্রোডাক্টটা কতক্ষণ সময় আছে আপনি কিনতে পারবেন, কয়দিন টাইম আছে, এরকম কিছু অপশন থাকতে পারে, যে আওয়ার এন্ড হচ্ছে। তারপরে ধরেন উডমার্টে যদি আমরা যাই, উডমার্টটার লোড নিতে থাকুক। আচ্ছা, আর এনভিশনে দেখা যাচ্ছে যে ওদের ভিতরের পেজ যেটা আছে, তার মানে আমরা যদি এখান থেকে ক্লিক করে ঢুকি এই প্রোডাক্টটার ভিতরের পেজটা আমরা একটু দেখতে চাই। ভিতরের পেজটা এটা যেরকম, এই পাশে এটাতে ঢুকি এনভিশনে, দেখেন একই রকমই হবে। হ্যাঁ, দেখেন এখানেও একই রকমই, যে উপরে লেখা আছে, ভিতরে এখানে টাকা দেখাচ্ছে কত টাকা, তারপরে একটা ডেসক্রিপশন দেখাচ্ছে ছোটখাটো, তারপরে এখানে কয়টা প্রোডাক্ট আমরা নিব সেটা বলতেছে, অ্যাড টু কার্টে ক্লিক করলে অ্যাড টু কার্টে চলে যাওয়ার কথা, এসকেইউ ইউনিট দেখাচ্ছে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে এখানে আছে ক্যাটাগরিজ, ট্যাগগুলো দেখাচ্ছে, এবং রিভিউটা আসতেছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্টের জন্য, প্রোডাক্ট রিভিউ যেটা বলি আমরা। তো প্রোডাক্ট রিভিউ দিচ্ছে, অ্যাডিশনাল ইনফরমেশনও কিছু আসতেছে, এবং রিলেটেড প্রোডাক্টগুলো দেখাচ্ছে। সেম ভাবে ইলেকট্রো আরেকটু ডিটেইলসে দেখাচ্ছে আমার মনে হয়, সেটা হলো যে এখানে ওদের মতোই আছে, অ্যাভেলেবল স্টক দেখাচ্ছে, কতটা স্টক আছে এখন অ্যাভেলেবল ওদের এই প্রোডাক্টটা। পাশে ডেসক্রিপশন, স্পেসিফিকেশন, রিভিউটাও ওদের আছে, অ্যাক্সেসরিজগুলো আলাদা আলাদা করে দেখাচ্ছে, মানে এটা রিলেটেড প্রোডাক্ট আমরা যেটা বলি, এরকম আর কি। উডমার্টের চেহারাটাও অনেকটা আমাদের ওই ইলেকট্রোর মতোই দেখতে, উডমার্টটাও আমরা তাই দেখতেছি একই রকম। তো আমরা এই যে সব টেমপ্লেটগুলো আছে, এই টেমপ্লেটগুলো আমরা ইউজ করবো আমাদের কাজের জন্য। তবে উডমার্টটা আমার কাছে বেশি ভালো লাগে একটা কারণেই, সেটা হলো যে এই হট কথাটা লেখার কারণে। প্রোডাক্টের উপরে এরকম করে লেখা যেতে পারে
আমাদের হাইলাইট করার জন্য, কারণ প্রোডাক্টগুলো দেখেন ক্লায়েন্টকে আসলে শপের মধ্যে আসলে হাইলাইট করাটা খুব বড় একটা ব্যাপার, কারণ প্রোডাক্টটা যত হাইলাইট করতে পারবেন সেল হওয়ার সম্ভাবনা তত বাড়বে। আপনাকে প্রোডাক্টটা হাইলাইট করতে হবে, যে কারণে আমাদের এই অপশনগুলো যেন থাকে সেটা দেখতেছি। আর স্পেশাল অফার এবং এখানে দেখা যাচ্ছে আর সবকিছু সেম। আমি যদি এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করি, এটা সরাসরি কার্টে অ্যাড হয়ে যাওয়ার কথা। দেখেন আমি অ্যাড টু কার্টে ক্লিক করছি, সাথে সাথে কার্টে অ্যাড হয়ে গেছে, এবং কার্টে যখন ক্লিক করতেছি তখন এটা বলতেছে যে ভিউ কার্ট অথবা চেক আউট। ভিউ কার্টে যাই, ভিউ কার্টে যখন ক্লিক করতেছি কার্ট পেজে যাওয়ার কথা, যেখানে অ্যাড হয়েছে প্রোডাক্টটা। চাইলে আমি এখান থেকে অ্যাডও করতে পারি, আবার আপডেট কার্ট, তার মানে 1200 টাকা আসার কথা, আপডেট হচ্ছে কার্ট। তারপরে কুপন অ্যাড করা যায়, যেতে পারে কুপন, এটা একটা ভালো অপশন যে আপনি যে কুপন কোড দিতে পারেন, কিছু কোড সার 20% ছাড়, 50% ছাড়, এরকম ওই যে বৈশাখী অফার করতে পারেন, ভ্যালেন্টাইন্স ডে অফার, তখন এখানে একটা কোড দিবে, কোড দিয়ে অ্যাপ্লাই করলে এখান থেকে 1200 টাকা থেকে অটোমেটিক কেটে নিয়ে যাওয়ার কথা, কত পার্সেন্ট ছাড় সেই পার্সেন্টেজটা কেটে নেওয়ার কথা। তারপরে শিপিং কস্ট ক্যালকুলেট করতেছে, দেখেন ক্যালকুলেট শিপিং কস্ট, যে দেশ থেকে কোনো দেশ থেকে যদি আমি কিনতে চাই সেটা সেই দেশের অনুযায়ী কান্ট্রি, যে কান্ট্রি কোড মানে বাংলাদেশ, তারপরে চট্টগ্রাম, এরপরে যদি পোস্টাল কোড দিই, আপডেট টোটাল দিই, তখন দেখা যাবে যে আমার শিপিং কস্ট কত সেটা ক্যালকুলেট করে অ্যাড করে নিবে এখানে। অথবা ফ্ল্যাট রেট একটা থাকে, $5 ফ্ল্যাট রেট অ্যাড করে দিছে। আমি যদি চেক আউটে যাই, চেক আউটে গেলে চেক আউট পেজ আসার কথা, যেখানে একটা চেক আউট পেজ থাকবে যে আমি শিপিং কোথায় নিব, বিলিং কোথায় দিব, সেটার একটা পুরো পেজ আমরা সেটআপ করব। এবং এখানে এসে দেখা যাবে যে এখানে পেপাল চাচ্ছে, চেক পেমেন্ট চাচ্ছে, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। তো আমাদের যেটা হয় শুধু ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার থাকবে, আর বিকাশ থাকার কথা, যেহেতু বাংলাদেশি সব হবে তাহলে বিকাশ আমরা অ্যাড করা শিখবো, যে বিকাশে এখানে বিকাশ পেমেন্ট চাইবে। আর পেপালটা রাখতে পারি ইন্টারন্যাশনাল হিসাবে, আর মাস্টার কার্ডও অ্যাড করতে পারবেন, সবই পারবেন আসলে কোন কোনগুলো আপনারা অ্যাড করতে চান। তারপরে আমরা প্লেস অর্ডার দিয়ে দেখব যে পেজটা আসলে প্লেস হয় কিনা, কোনো অর্ডার যায় কিনা, আর গেলে অ্যাডমিন এন্ডে সেটা দেখতে কেমন হয়। ঠিক আছে, ইউজার এন্ডে তো আমরা এগুলোই পেস্ট করে দিব, তারপরে দেখবো যে অ্যাডমিন এন্ডে গেলে এটা কেমন হয়। তাহলে সবকিছু আমরা একটা শপে সেটআপ করে দেখব। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবকিছুই সেম, শুধু ইন্টারফেস ছাড়া, আমাদের এখানকার ইন্টারফেস ছাড়া, আর বাকি কিন্তু সবকিছু সেম। উডমার্টের সাথে এটা সবকিছু সেম। ধরেন আমি এখান থেকে যদি কোনো একটা প্রোডাক্টে যাই, আইফোনে যাই, এটা অ্যাড টু কার্টে ক্লিক করলাম, দেখেন এটা কার্টে অ্যাড হয়েছে কিনা,
আচ্ছা, প্রোডাক্টের অপশন চুজ করতে বলতেছে। আমি অ্যাশ কালারের আইফোন নিচ্ছি, অ্যাড। ওকে, এগুলো দেখেন অ্যাড হয়ে গেছে। আমি ভিউ কার্টে যাচ্ছি। এই যে ভিউ কার্টে একটু এটা একটু পাশে দেখাচ্ছে, ওটা দেখাচ্ছে নিচে, এটা পাশে দেখাচ্ছে। এক একটা থিমের এক এক রকম অপশন। এখানেও কুপন কোড অ্যাড করার অপশন আছে, সবকিছু সেম। আমি যদি এখন শিপিং এ যাই, শিপিং এ দেখা যাচ্ছে লোকাল পিকআপে দিচ্ছে $25 আর ফ্ল্যাট রেটে আসছে $20। কিছু অপশন এখানে এক্সট্রা আছে। আমি যদি এখান থেকে প্রসিড দিই, তাহলে দেখেন এই যে বিলিং আর ইয়ার অর্ডার সেম আসতেছে। চেক পেমেন্ট চাচ্ছে, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার সেম। তাহলে তারপরে এই যে প্লেস অর্ডার দিলে প্লেস অর্ডার প্লেস হবে। তো আমাদের ওই থিমগুলোর মধ্যে দেখা যাচ্ছে কিছু হালকা পাতলা চেঞ্জ থাকার কারণে দেখতে সুন্দর লাগতেছে, তাছাড়া সবকিছু সেম, একই কাজ ঘটতেছে। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আর ইলেকট্রো থিমটা আমি আপনাদেরকে দিব, আবার ওই দিক থেকে উডমার্টটাও আমরা নিব। আর অ্যানিমেশনটা এমনিতে আমাদের হাতে আছে আপাতত, বুঝতে পারছি। তাহলে উডমার্ট আরো যদি কোনো থিম ফরেস্ট থেকে কোনো থিম পছন্দ হয়, এই যে থিম ফরেস্টে দেখবেন ই কমার্স লেখা আছে। কোনো থিম যদি আপনাদের পছন্দ হয় যেটা লাগবে স্যার, তাহলে আমি এটা আমার 7 দিন আমাকে টাইম দিতে হবে। 7 দিন টাইম দিলে আমি ওটা আপনাকে এখান থেকে কপি করে দিতে পারবো। তবে সেটা শেখার জন্য দরকার নাই, শেখার জন্য এই 3টা থিম হলেই চলবে। ক্লায়েন্টের যখন দরকার হবে তখন করে দিব। কারণ এটা যদি এরকম মনে করেন স্যার এটা লাগবে, এটা লাগবে, সব করে দিলাম, কিন্তু এগুলো তো একটা আপডেট আছে। ঠিক 1 মাস পরে গিয়ে দেখবেন যে এটা কোনো দাম থাকবে না। এটা এইভাবেই সাজানো। ওরা যারা কি করছে ওখানে আপডেট দেখবেন, প্রতিটা থিমে আপডেট হচ্ছে। থিমে যদি আমি যাই, প্রতিটা থিমে আপডেট হচ্ছে। এই দেখেন, এটা ক্রিয়েটেড হলো 29 আগস্ট 19, তারপরে 10 ফেব্রুয়ারি এটা লাস্ট আপডেট আসছে। তার মানে দেখা যাচ্ছে এই যে নিচের দিকে নামলে আপডেটটা দেখায় ওরা আপডেট করছে কেমন। এই যে আপডেট হিস্ট্রি দেখছেন, তার মানে 12 ডিসেম্বর আপডেট করছে, 10 ফেব্রুয়ারি আপডেট করছে। খুব দ্রুত আপডেট হচ্ছে না? তো যে কারণে ক্লায়েন্টের যখন পছন্দ হবে, ক্লায়েন্টকে গিয়ে বলবেন, সরাসরি চ্যালেঞ্জ করবেন যে তোমার এখানে থিম আছে, থিম থেকে দেখো কোন থিমটা পছন্দ হয়, সেই থিমটাই দিব, চিন্তা নাই। তবে ক্লায়েন্ট সেই পরিমাণ টাকা দিলে তারপরে গিয়ে চুজটা দিবেন, তার আগে চুজ দিবেন না। তার আগে আপনার চুজে কাজ করবে। যেরকম চুজ দিবেন হলো ইনভিশন, ক্লায়েন্টের টাকা যদি কম হয়, তারপরে যদি একটু বাড়তে দেয় তাহলে চলে যাবেন উডমার্টে। উডমার্ট আর ইলেকট্রো দেখাবেন, ওটার মধ্যে আমি জানি যে উডমার্ট পছন্দ করবে। ইলেকট্রো আর উডমার্ট দেখালে উডমার্টটা পছন্দ করবে, দেখেন। কারণ উডমার্টটা একটু সবুজের উপরে, তো লাল সবুজ দেখলেই ক্লায়েন্টের মাথায় এমনি খারাপ হয়ে যায়। ক্লায়েন্ট বলে যে এই সবুজটাই ভালো। আর উডমার্টটা যেহেতু একটু সবুজের মধ্যে, আর ওইটা একটু হলুদ হলুদ টাইপের ইলেকট্রো, যে কারণে দুটার মধ্যে কম্পেয়ার করলে এমনিতেই মানসিকভাবে উডমার্টটাই পছন্দ করে, বুঝছি। তো ঠিক আছে, এই দুটা টেমপ্লেটের মধ্যে দেখাবেন। আমি ফার্স্টে আজকে ই কমার্স সেটআপটা করি, সব সেটআপ, তারপরে উডমার্ট অথবা ইলেকট্রো যে কোনো একটা থেকে একটা করে দিলেই, দুটো থেকে একটা করে দিলে আপনারা বুঝবেন যে পরেরটা এটা কিভাবে করবো, কারণ সব অপশন সেম। তাহলে আমরা চলে যাচ্ছি আজকে সেটআপে। আমাদের ছিল 127 স্ল্যাশ কি ছিল, ফ্রিল্যান্সিং মর্নিং না, ফ্রিল্যান্সিং মর্নিং। তাহলে জাম্পটা সম্ভবত বন্ধ আছে, আমরা একটু জাম্পে গিয়ে টেস্ট করব যে জাম্পটা সম্ভবত বন্ধ। জাম্পের কন্ট্রোলে গেলে বোঝা যাবে এটা। হ্যাঁ, অ্যাপাচিটা অন করে নিতে হবে, মাইএসকিউএলটা স্টার্ট দিয়ে দিতে হবে। এইগুলা ইঞ্জিন স্টার্টের মতো, ইঞ্জিন স্টার্ট না দিলে ওয়েবসাইট চলবে না। এবার দেখেন আছে কিনা। ওকে, তাহলে এবার আমরা চলে যাচ্ছি wp-admin।
এটা নিম্নটা ছিল 1 2 3 ওকে এবার আমরা সেটআপ করব হলো WooCommerce আমি সরাসরি ডাউনলোড করে দিচ্ছি আচ্ছা ফার্স্টে যাই হলো যে wordpage.org তে wordpage.org এখানে এসে প্লাগইনস এ ক্লিক করবেন প্লাগইনস এর পরে এখানে WooCommerce লিখে সার্চ দিতে পারি সার্চ দিলে চলে আসবে এই যে WooCommerce 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন এবং টেস্টেড 5.3.2 তেও টেস্ট করছে তারা এটা টেস্টেড বলতেছে আমি ওকে আছে কোনো সমস্যা নাই আমাদের তো আপডেটে হোমে গিয়ে একটু আপডেটে গিয়ে দেখি আমাদের কি অবস্থা আমাদের এটা আছে এখন আপডেট अवेलेबल বলতেছে কিন্তু আমাদের এটা ভার্সন কত 5.2.5 তার মানে যেহেতু 5.3.2 তেও এটা আপডেটেড ঠিক আছে তার মানে আগের ভার্সনেও ঠিক থাকবে তাহলে আমরা এটা গিয়ে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি যে ডাউনলোড অপশনটা আছে অফলাইন করে নিচ্ছি এটা ফাইলটাকে 5 MB এর একটা ফাইল প্লাগইনস হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আচ্ছা বাদ দেন তাহলে ঠিক আছে আপনাদের কালকে রাত্রে কাজ করছি দেখি হয় কিনা শুক্রবারের মধ্যে নতুন করে দিলে তো আপনাদের আবার টাইম লাগবে অত কিছু করতে এই জন্য তো চেষ্টা করতেছি এত সেই জন্যই তো আমি এত কষ্ট করতেছি দেখি না শুক্রবারের মধ্যে হয় কিনা আপনি তো শুক্রবারের কাছ থেকে শুক্রবারের ডেডলাইন নিচ্ছেন ঠিক আছে ওকে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম স্পিড তো অনেক বেশি এখন স্যারকে ফোন দিলে স্যার বলবে যে ওয়েদার খারাপ তো এই জন্য স্পিড কম পুরা টিটিসিতে 8 MB তো আমাদের বাসায় 8 MB বেশি আছে 25 MB অঞ্চলের পুরা টিটিসিতে 8 MB তাও প্রায় 30 থেকে 35,000 টাকা দেয় 8 MB এর জন্য আমরা 1000 টাকা দিয়ে 25 MB পাই কিভাবে সেটা এখন আমার প্রশ্ন ডেডিকেটেড তো বলে মুখে ডেডিকেটেড কি আসলে আইএসপি কে ফোন দিলে আইএসপি এসে এখানে কিছুক্ষণ গতাগতি করে সার্ভার রুমে তারপরে নেট পাই আমরা আবার যাতাই আর মাসের শেষে টাকা নিতে যখন আসে তখন স্পিড অনেক বেশি থাকে এই অবস্থা আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি এটা তো ডাউনলোড হয়ে যাচ্ছে এটা আপলোড করার অপশনটা আমরা দেখব আমরা এখান থেকে একবার
ডাউনলোড দিয়ে দেখি, এখানে ডাউনলোড দেওয়া যায় সরাসরি। সেটা হলো যে আমরা এই যে প্লাগইনসে আসবো, প্লাগইনসের মধ্যে দেখেন ইনস্টলড প্লাগইনস দেখাচ্ছে, এগুলো ইনস্টল করা হয়েছে সেগুলো দেখাচ্ছে। আর যেগুলো ইনস্টল করা নাই সেগুলো দেখেন একটু সাদা কালার দিয়ে দেখাচ্ছে, আর এগুলো একটু হাইলাইট করতেছে, তার মানে এগুলো ইনস্টলড। তো আমি যদি অ্যাডমিতে যাই তখন আমাকে সেম ওই পেজটাই দেখাচ্ছে, ওই যে wordpress.org। আমি যদি এখানে সার্চ দিই ই-কমার্স লিখে, তাহলে দেখবেন ই-কমার্স চলে আসছে এবং এখান থেকে সরাসরি ইনস্টল নাও দেওয়া যায়। আমি যদি এখান থেকে ইনস্টল নাও দিই তাহলে ওর সরাসরি ইনস্টল হয়ে নিবে। আর আমরা যদি ডাউনলোড করে নিতে পারতাম তাহলে যেটা করতাম সেটা হলো আপলোড প্লাগইনস দিতাম, আপলোড দিয়ে ওই জিপ ফাইলটা দেখা দিতাম। ওটা খুলতে হবে না, ও নিজেই খুলে নিবে। আপলোড দিয়ে জিপ ফাইলটা দেখা দিলেই হয়ে যেত। আচ্ছা দেখেন এটা ইনস্টল হয়ে গেছে বলতেছে, আমি অ্যাক্টিভে ক্লিক করতেছি। আর এটা একটু চেক করে নেবেন আপনার এই ভাষণের সাথে এটা ক্যাপেবল কিনা। এটা যদি রেড মার্ক দেখায় তাহলে আমাদেরকে ডাউনগ্রেড করতে হবে, নিচের কোনো ভার্সন নিতে হবে। নিচের ভার্সন আমাদের কাছে আছে, চিন্তা নেই। আচ্ছা এবার আসতেছে ই-কমার্স সেটআপে। খুব ভালো মতো দেখি, কারণ এটা একটা সব সেটআপ এবং বেশিরভাগই দরকার হয়। আপনারা যখন অ্যাফিলিয়েটেড মার্কেটিং করবেন বা করার ইচ্ছা পোষণ করবেন তখন এই সেটআপটা লাগবে। তখন আবার যারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে চাইবেন তাদের আবার এই সেটআপটা লাগবে, বুঝছি? আচ্ছা তাহলে প্রথমে আসছে স্টোর সেটআপ। ই-কমার্সের স্টোর সেটআপ আমরা সব সেটআপ করব বাংলাদেশের চট্টগ্রাম থেকে। স্টোরটা আমাদের বাংলাদেশের চট্টগ্রামে আছে, এটা হিসাব করে আমরা সেটআপ করব। তাহলে আমরা চলে যাচ্ছি বাংলাদেশ, খুঁজে বের করব বিতে বাংলাদেশ। অ্যাড্রেস হবে চট্টগ্রাম 4210, যা আছে ঠিক আছে, আপাতত থাকুক, সমস্যা নাই। এরপরে হলো বাংলাদেশি টাকা, ঠিক আছে। এরপর বলছে আই উইল অলসো বি সেলিং প্রোডাক্ট সার্ভিস ইন পার্সন। পার্সনের কাছে তো আমরা সেল করতে পারি নাকি, তাহলে এটাও টিক দিয়ে দিচ্ছি। আর এখানে একটা কথা লেখা আছে, দেখেন তো কি লিখছে, এটা কোনটা দিলে ভালো হয়? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পারবেন 15 দিনের কাছাকাছি, 10-15 দিনের কাছাকাছি। জি জি আচ্ছা কথা বলে দেখেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখতেছি তাহলে। আচ্ছা তাহলে এটা কোনটা দিব? I plan to sell both physical and digital product। তো আমাদের কোন প্রোডাক্ট আছে সেটার উপর নির্ভর করে আমরা সব সেটআপ করব। আমাদের দুটোই থাকার সম্ভাবনা থাকতে পারে, যেরকম বইও সেল করতে পারি আমরা, পিডিএফ বুক। পিডিএফ হলো আমাদের ডিজিটাল প্রোডাক্ট, সফটওয়্যার আমাদের ডিজিটাল প্রোডাক্ট। ফিজিক্যাল হলো যেটা যে বাইসাইকেল হতে পারে, কম্পিউটার হতে পারে, পার্টস যেগুলো আমরা, ওইটা ফিজিক্যাল প্রোডাক্ট। আর বাংলাদেশি টাকা, অবশ্যই বাংলাদেশি টাকা সেটআপ করতেছি, যেহেতু আমাদের বলছি চট্টগ্রামের। আচ্ছা লেটস গোতে ক্লিক করলাম। এরপরে বলতেছে যে ট্র্যাকিংটা অন করে দিব কিনা। হ্যাঁ ট্র্যাকিংটা অন করে রাখতেছি, ইম্পোর্ট করে নিচ্ছি ট্র্যাকিং। ওই যে প্রোডাক্টটা কতদূর গেল কি গেল এরকম কিছু ট্র্যাকিং একটা কোড দিয়ে এটা দেখা যায়।
যে প্রোডাক্টটা আপনি কোথায় আছে, এখন স্টোরে আছে নাকি এটা অন দা ওয়ে, এরকম একটা অপশন। আমি এটা কন্টিনিউ দিচ্ছি যে ট্র্যাকিং ঠিক আছে, অন হবে, সমস্যা নাই। এরপরে বলতেছে পেমেন্ট অপশনটা, আমাদের পেমেন্ট কি হবে, পেমেন্টটা আমি যদি পেমেন্টটা ক্লিক করি দেখা যাচ্ছে এখানে চেক পেমেন্ট। চেক পেমেন্ট জীবনেও কেউ দেয় না, আমরা ইউজ করতেছি না চেক পেমেন্ট। ব্যাংক ট্রান্সফারটা রাখতে পারি, কারণ ডিবিবিএল, ডাচ বাংলা ব্যাংক ট্রান্সফার করতে পারি বা বিভিন্ন জায়গায়। ক্যাশ অন ডেলিভারিটা আমাদের দরকার হয় অনেক সময়, ডেলিভারি করার পরে ক্যাশ দিবে, টাকা দিবে, এরকম অপশন সেট আপ করা যেতে পারে। ওকে, আমাদের কিন্তু বিকাশ পাইনি, আমরা পেপালও পাইনি, এটা আবার মাথায় রাখেন। নেক্সটে যাচ্ছি শিপিং। শিপিং এর এই যে বাংলাদেশের ফ্ল্যাট রেট কত টাকা হবে, তো আমি শিপিং রেট যেটা বাংলাদেশের জন্য ফ্রি শিপিং করে দিচ্ছি, ঠিক আছে, বাংলাদেশের জন্য ফ্রি শিপিং, এবং লোকেশন কভার করবে না যখন, তখন সেটা ফ্ল্যাট রেটে যাবে এবং কস্ট হবে 120 টাকা। আমি যতটুকু জানি যে ওই যে সুন্দরবনের ডেলিভারি কস্ট 120 টাকার মতো নেয়, আমি যতটুকু জানি। এটা যদি কম বাড়ায় কমে। আর আরেকটা কথা, আমি ওই যে গেঞ্জি ডেলিভারি করতাম নিজে ডিজাইন করা, তখন আমরা ওই সুন্দরবনে গিয়ে ওনাদের সাথে ডিল করে আসতাম, ওরা 80 টাকা করে রাখতো, মানে সবসময় পাঠাবো এরকম একটা ডিলে আসলে তখন একটু কম রাখে রেট। কিন্তু সেটা আবার নির্ভর করতেছে কোন প্রোডাক্ট সেটার উপরে। ইলেকট্রনিক্স প্রোডাক্ট হলে আবার একটু বেশি নিবেই, মোবাইল ফোন, এই যে ল্যাপটপ, এগুলোতে আবার ওজনের উপরে নির্ভর করেও বাড়বে। তো এগুলো আবার চিন্তা ভাবনা করতে হবে আপনাকে। আমি 120 টাকা একদম ফ্ল্যাট রেট রাখতেছি, মানে যেটা দিতেই হবে তাকে। এই বেশি দিলে আবার প্রোডাক্টের দাম বেড়ে যাবে, বুঝছি, ওইগুলো নিজের কাঁধে নিতে হবে। সেক্ষেত্রে প্রোডাক্টের দামের যে ভ্যারিয়েশনটা ওইখানে আপনি অ্যাড করে দিবেন। যেরকম ল্যাপটপের দাম ছিল 30,000 টাকা, আপনার তো আরো যে 120 টাকার তো কি বলে শিপিং, এরপরে দেখবেন যে আরো 80 টাকা লাগবে, তখন আপনি ল্যাপটপের দামের সাথে অ্যাড করে দিবেন এটা, বুঝছি। আবার অনেকে এটাও করতেছে বর্তমানে, সেটা হলো যে এখানে সব ফ্রি শিপিং রাখতেছে, ল্যাপটপের দামের সাথে ওই 100 বা 200 টাকা অ্যাড করে দিচ্ছে, ওখান থেকে নিয়ে নিচ্ছে। এটা ইচ্ছা, এটা আপনাদের ব্যাপার সম্পূর্ণই। আমি কন্টিনিউ দিচ্ছি। কিলোগ্রাম 4 ইঞ্চি, ঠিক আছে, ওকে। এটা বলতেছে যে কানেক্ট হইতে কার সাথে, ফেসবুক আর মেইলচিম্পের সাথে। তো মেইলচিম্প আমরা এসইও তে গিয়ে কথা বলবো, তখন জানবো মেইলচিম্প কি জিনিস। আজকে আমরা অ্যাটাচ করতেছি না, কারণ আমরা এমনিতেই আছি অফলাইনে। আরো একটা বড় সমস্যা আছে, সেটা হলো যে এখানে একটা বড় করে কথা একটা লেখা আছে, এই জিনিসটা দিছে, এটা হলো যে ধোকা, কামিং সুন দিয়ে, মানে আসতেছে, আপনারা আশায় থাকেন আসবে। এটা কন্টিনিউ দিচ্ছি। জেট প্যাক ইনস্টল করতে বলতেছে। তো জেট প্যাকটা আসলে আপনাকে কি হেল্প করবে? জেট প্যাকটা আপনাকে হেল্প করবে যে প্রোডাক্টের প্রমোশনের জন্য হেল্প করবে, স্টোর মনিটরিং এর জন্য হেল্প করবে, তারপরে বেটার সিকিউরিটি দিবে জেট প্যাক, মানে অনেক সুন্দর সুন্দর অফার দিচ্ছে। তো এই অফারটা আমরা নিব না, কারণ এটা আলাদা, সম্পূর্ণই ই-কমার্সের বাইরের অফার। ই-কমার্সের জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করব, নাম হলো ওয়ার্ল্ড ফেন্স, WORLD FANC, ওয়ার্ল্ড ফেন্স। এই ওয়ার্ল্ড ফেন্স সিকিউরিটিটা আমরা ইউজ করব, যেটা সব থেকে পাওয়ারফুল বর্তমানে। আরেকটা আছে হলো সুকুরি। এই হলো সিকিউরিটি সিস্টেম। এই সিকিউরিটি সিস্টেমের কাজ কি সেটা একটু বলি। এটার প্রাইসিং এ আগে যাই। এটার প্রাইসিং এরকম অবস্থা, খুব সুন্দর নাকি? না, অবশ্যই বাংলাদেশি কোম্পানি না। সুকুরি এটা দেখা যাচ্ছে ইয়ারলি 199, মানে প্রায় $200, এটা $300, এটা প্রায় $500 ইয়ারলি। আর
সেক্ষেত্রে ওয়ালফ্রেন্সের প্রাইসিং এ যাচ্ছি আমরা, দুইটা প্রাইসিং একটু কম্পেয়ার করি। ওয়ালফ্রেন্সের প্রাইসিং এ বলতেছে একজনের জন্য $99, তাও পার লাইসেন্স ইয়ারে। তারপরে 2 জন থেকে 4 জন, 4টা কি কিনলে 10% ডিসকাউন্ট দিচ্ছে ওরা। 5 থেকে 9 জন, 9টা, এটা হলো কি, কয়টা কি কিনবেন, লাইসেন্স কয়টা কিনবেন একজনের আন্ডারে, 5 থেকে 9টা কিনলে আস্তে আস্তে কমতেছে, 15 জন প্লাস হলে আর $74। এখন কথা হলো যে দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো যে দুইটা যদি ইউজ করি, আসলে প্রথমত জানতে চাই যে এটা কি করে। ধরেন আমি যদি আমার সিভি তৈরি করি, তখন ওখানে একটা ক্যারিয়ার লিখি না, যে কোথায় কোথায় জব করছি। তো আমরা জবের হিস্ট্রিটা সবার উপরে কাকে রাখি? ধরেন অনেক জায়গায় জব করছেন, সবার উপরে কাকে রাখবেন? ধরেন বিএসএম এর ম্যানেজার ছিলেন, বিকেডিসি টিচার ছিলেন, আর চায়ের দোকানদার ছিলেন এক সময়। আস্তে আস্তে উপর দিকে উঠে আসে না? তো প্রথমে আমরা কোনটা রাখবো, হাইলাইট করবো কোনটা ফার্স্টে? বিএসএম এর ম্যানেজার, কারণ ওইটাই ফার্স্টে দেখার পরে সে আমাকে দ্বিতীয় জব অফার করবে না ম্যানেজারের পরে। বুঝতে পারতেছি ব্যাপারটা? তো সেরকম ভাবে যে আমাদের এই যে হ্যাকার যারা আছেন, হ্যাকার গোষ্ঠী, এই হ্যাকার গোষ্ঠীর মধ্যে যারা আছেন তাদের মধ্যে যেটা হচ্ছে যে তারা ই কমার্স সাইট বেশি পছন্দ করে। মানে ওই যে হিস্ট্রিতে যেরকম থাকে না যে বিভিন্ন সাইট, একটা স্কুলের সাইট যদি হ্যাক করে তো ঠিক আছে, সেটা ওকে, কিন্তু একটা কোম্পানির সাইট হ্যাক করলে, কোম্পানির সাইট হ্যাক করলে তো কি হয়েছে, তো বলবে যে ডেভেলপারকে বলবে আবার নতুন করে ডিজাইন করতে। তারপরে হ্যাক করছে, হ্যাকটা শুরু করে ডিলিট করে দিয়ে আবার নতুন করে ডিজাইন করলো, কারণ ওটার মধ্যে তেমন কিছু নাই। কিন্তু একটা ই কমার্স সাইটের মধ্যে 25 থেকে 30 হাজার প্রোডাক্ট থাকে। একবার হ্যাক হলে তো তার মাথার উপরে আকাশ ভেঙে পড়লো, কারণ 25 থেকে 30 হাজার প্রোডাক্ট আবার নতুন করে আপলোড করা দুঃস্বপ্ন। শুধু দুঃস্বপ্ন না, আরো বেশি কিছু প্রোডাক্ট আপডেট করা। আমি ধরে নিচ্ছি যে খুব এক্সপার্ট তারও 5 মিনিট লাগবে একটা প্রোডাক্ট, খুব এক্সপার্ট 5 মিনিট লাগবে, কারণ এখানে ছবি আপলোড করার ব্যাপার আছে, লিখবে, লেখার ব্যাপার আছে, কপি পেস্টের ব্যাপার আছে, ওইটা ভিতরে ঠিক আছে কিনা, 5টা ছবি আপলোড করবে একটা প্রোডাক্টের জন্য, কিন্তু অনেক কিছু ব্যাপার। তো দেখা যায় যে আমি ধরে নিলাম খুব এক্সপার্ট, 5 মিনিট করে টাইম লাগতেছে, তাহলে এই 30,000 প্রোডাক্টের জন্য কয় মিনিট লাগতেছে দেখেন, হিসাব করেন। তার মানে একজন হ্যাকারের কাছে ই কমার্স সাইট খুব মানে মজাদার খাবারের মতো, সেটা তার জন্য ক্যারিয়ার। এবং ই কমার্স সাইট হ্যাক করলে দেখা যায় যে হ্যাকার সাধারণত বলে ইমেল করে বলে যে এত টাকা দিলে ফিরাই দিবে। আর ই কমার্স সাইটের মালিক চিন্তা করে যে আমার তো ওই টাকাটা আবার ডিজাইন করতে খরচ হবে, এরপর দিয়ে দিলে তো আমাকে বাঁচা দিবে, এরকম ব্যাপারটা। আর স্কুলের সাইট বলবে যে, এই প্রিন্সিপাল স্যার বলবে যে এত টাকা নাই, এর থেকে মুছে দিয়ে আবার নতুন করে করো। বুঝছি তাহলে ব্যাপারটা। চট্টগ্রাম যে রাজশাহীটা হ্যাক হয়েছে, তারপরে আরো দেখলাম যে কয়েকটা এরকম হ্যাক করে বসে আছে। আর থিম ফরেস্টের একটা, হ্যাঁ ইন্ডিয়ান গাড়িতে এটা বেশি করতেছে। এই যে দেখেন কি লিখছে, টার্কিশ। তার মানে যে কোনো সময় ই কমার্স সাইট হ্যাক, এরকম অনেক সাইট আছে দেখাতে পারবো যেগুলা ই কমার্স হ্যাক হয়ে বসে আছে, টাকা দিচ্ছে না। আর ওই যে আবার নতুন করে যে করবে ওই অপশনে দিতে পারছে, ডিসিশনে দিতে পারতেছে না, কারণ এত প্রোডাক্ট কি করবে। হ্যাকাররা কিন্তু বসে আছে আপনাদের জন্য। তো যে কারণে ই কমার্স সাইট তৈরি করতে চাইলে ক্লায়েন্টকে অবশ্যই কিছু অপশনে পেমেন্ট করতেই হবে। তো দুইটার মধ্যে ওয়ালফ্রেন্সটার একটা সুবিধা হলো, এটা ডেভেলপারে আমি ছিলাম, মানে আমি মানে হলো নাজমুল হাসান না, নাজমুল হাসানের একটা প্রোফাইল ছিল, তাও সেটা ফিমেল প্রোফাইল। ইয়াসমিন আক্তারের প্রোফাইলে এই কাজটা পেয়েছিলাম যে আপওয়ার্কের মাধ্যমে, তখন ওডেক্স ছিল এটা, ওরা যখন ডেভেলপ করে তখন ওডেক্স।
তো আমি এটা ব্যাকডোর জানি, কেউ যদি এটা আমাকে এই প্লাগইনসটা নিয়ে দেয় বা কিনে দেয়, ওইটা আজীবনের জন্য রিনিউ করে দিতে পারবো। ওটা ডাটাবেসের অ্যাক্সেস এখনো আমার আছে। আপনাদের একটা সুবিধা, ওরা রেখে দেয়, ধরে রাখে, যারা একটু ভালো কন্ট্রাক্টর মানে যে ফ্রিল্যান্সার তাদেরকে ধরে রাখে কিছু কিছু চেঞ্জ করার জন্য। এখন আমি এটার ডেভেলপমেন্টে আছি। একটা জিনিস করা যেতে পারে যে আপনারা যদি ক্লায়েন্টের জন্য কিনে দেন, আমি অন্তত এটা লাইফ টাইম করে দিতে পারবো। এতটুকু হেল্প করতে হবে, এর বাইরে আর কিছু করতে পারবো না। কোনো কিছু নামাই দেওয়া, ডাউনলোড করে দেওয়া, এটা আসলে এথিক্যাল হয়ে যাবে, আনএথিক্যাল হয়েছে, ব্ল্যাক হ্যাট। আপনারা কিনলেন, সেটা থেকে প্রাইসিং এ আপনাদের হয়তো ওই যে ওদের দুইটা কি থাকে, একটা হলো যে 2 বছরের জন্য, একটা আছে লাইফ টাইম কিটা বসায় দেওয়া যাবে, বুঝছি? তো ওরা ওটা খেয়াল করবে না, কারণ ওদের এই 8 বছরে এত ক্লায়েন্ট হয়েছে ডাটাবেজে, কার্ডটা রেখে কার্ডটা দেখবে। আর যে টাকা দিয়ে এটা তৈরি করছে, ওই টাকাটা অলরেডি 2 বছরের মাথায় উঠে গেছে, এখন যা আসছে তা লাভ। তবে এটা সফটওয়্যারে কি কি সুবিধা আছে, ওরা যেটা কাজ করতেছে সফটওয়্যারে, সেটা হলো যে এটার ব্যাক এন্ডে এইভাবে কাজ হচ্ছে। দেখেন, সাধারণত একটা ফায়ারওয়াল থাকে, এই ফায়ারওয়ালে সাইট যারা ভিজিট করে তারা একটা ফায়ারওয়াল দিয়ে ঢুকে, কারণ তারা তো হ্যাকার না, এত কিছু বুঝে না। কিন্তু যে হ্যাকার, সে কি করে, ওই যে পাশ কাটায় গিয়ে সার্ভারে ঢুকে কাজটা করে আসে। কিন্তু আপনি কি যেটা করবে আসলে প্লাগইনস যদি থাকে, তাহলে আপনাকে সরাসরি ফায়ারওয়ালের মাধ্যমে যেতে হবে, পাস কেটে যেতে পারবে না কোনোভাবেই না। কারণ আমরা টেস্ট করছি এরকম 4-5 জন, কোনোভাবেই না। কারণ আপনি যখনই অ্যাডমিনের কাছাকাছি যাবেন, যেহেতু ইউজারনেম অ্যাডমিনের কাছাকাছি যাবেন, সাথে সাথে আপনার ওই আইপিটা ব্লক করতে থাকবে। আইপি ব্লক করবে, আপনাদের বলবে এই সাইট নাই, মানে ওই সাইটটা নাই, এখন আপনার জন্য অ্যাভেলেবেল না। আপনি আবার আইপি চেঞ্জ করলেন, এই যে ইজেশ ভাই আবার আইপি চেঞ্জ করলো, চেঞ্জ করে আবার ট্রাই করলো, আবার অ্যাডমিন লিখছে না, পাসওয়ার্ড দিছে, পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আবারও ব্লক। এরকম করে 10 বার ব্লক হওয়ার পরে ওনারা ইচ্ছা চাইবে না যে আমি এই সাইট হ্যাক করি। তাহলে যে আইপি চেঞ্জ করার কষ্টটা 1, 2 হলো হার্ডওয়্যার লক করা যায়। হার্ডওয়্যার মানে হলো যে আমাদের এই যে ম্যাক অ্যাড্রেস, যে অ্যাডমিন এন্ড থেকে কোন পিসি থেকে সে লগ ইন করে এডিট করবে। কারণ আমি এই পিসিতে সবসময় ঢুকি, তাহলে এটা আমি লক করে দিব ওই সফটওয়্যারের মাধ্যমে, যে এইটা সে হোয়াইট হ্যাট করবে, মানে হোয়াইট লিস্ট এইভাবে বুঝবেন না, আপনারা এইভাবে বলি যে আমাকে ঢুকতে হেল্প করবে এই পিসি থেকে, এই ল্যাব থেকে। আবার আমার বাসার ল্যাপটপটা করে দিলাম, বাকি যারা আছে সবাই যদি অ্যাডমিনে ট্রাই করে, ওই যে WP অ্যাডমিন, তখনই তাকে লক করে দিবে, সে নর্মাল ইউজার হোক আর যাই হোক। আর আরেকটা মজার যে জিনিসটা আছে, সেটা হলো যে কান্ট্রি দেখায়, কোন কান্ট্রি থেকে, কোন আইপি অ্যাড্রেস থেকে এবং কোন অপারেটিং সিস্টেম থেকে সে ট্রাই করছে, এবং কি লিখে ট্রাই করছে, সেটা ইউজার নেম কি, পাসওয়ার্ড কি দিছিল সেটা বলে দিবে আপনাকে এই সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যারটা অনেক আপডেটেড, এখনো আপডেট হচ্ছে, অ্যাড করতে পারেন যারা ই কমার্স সাইটের জন্য ট্রাই করবেন। আর সুকুরিও অ্যাড করতে পারেন, সুকুরিও একসাথে আগায় আসছে, মানে দুজনেই একই সাথে কাজ করতেছে। তো যেহেতু এটার ইন্টারফেসে আমি কাজ করছি, ইন্টারফেসটা অনেক ইজি করার চেষ্টা করছি, যেন একজন নর্মাল ইউজার জাস্ট ঢুকে ইন্টারফেস থেকে দেখতে পারে, ইচ্ছা করলে ব্লক করতে পারবে নিজে ক্লিক করে। আর আরেকটা বড় সুবিধা হলো যে এই স্ক্যান করে, আপনি পুরো ওয়ার্ডপ্রেসটাকে স্ক্যান করতে থাকবে, তবে আপনি টাইম দিয়ে দিবেন কত ঘন্টা পর পর স্ক্যান করবে, কারণ সবসময় স্ক্যান দিলে আবার সাইট স্লো হয়ে যাবে। কিছু ঘন্টা সেট করে দিবেন, যেরকম আমরা যখন এটা কিনে তখন আমরা ওখানে মেইলের মধ্যে বলে দিই যে এটা সাধারণত রাতের বেলায় অফ টাইম থাকে না একটা শপে, যে সময় কাস্টমার কম আসে, ওই সময় আমরা বলি যে স্ক্যান করাতে। এটা স্ক্যান করতে 10 থেকে 15 মিনিট লাগে। এই 10 থেকে 15 মিনিট সাইট একটু স্লো থাকে, খুব বেশি না, তো 10-15 মিনিটের সাইট স্লো কোনো ব্যাপার না। ওই স্ক্যান করে যদি কোনো ভাইরাস বা ব্যাড স্ক্রিপ্ট পায়, ব্যাড স্ক্রিপ্ট বলতে আমরা এখানে বুঝতেছি যে কিছু জাভা স্ক্রিপ্ট স্ক্যান করে, যে স্ক্রিপ্টগুলোর মাধ্যমে ওই যে ক্রেডিট কার্ড নিয়ে যায়, তারপরে বিভিন্ন নাম্বার নিয়ে যায়, ওরকম যদি কোনো ইনজেকশন থাকে, ইনজেক্ট করা থাকে কোনো স্ক্রিপ্ট, তাহলে ও ধরে ওটার সাথে সাথে আবার ওই সফটওয়্যারটাকে বন্ধ করে দেয়, আপাতত বন্ধ করে রাখে।
এবং ক্লায়েন্টকে একটা মেইল জানায়, মানে অ্যাডমিনকে, যে একটা প্লাগইনসে ঝামেলা করতেছে, আমি বন্ধ করে দিছি, তুমি চাইলে অন করতে পারো। এখন আপনি যদি মনে করেন যে না এটা কোনো সমস্যা না, তাহলে অন করে ওকে আবার গিয়ে জানালেন যে এটা ধরার দরকার নেই, এখন ও আর ধরবে না। বুঝলাম ব্যাপারটা? তো এইটা সাধারণ মানুষ আমরা যারা আছি তারা না হয় ইউজ করলাম না, কারণ টাকার অ্যামাউন্টের ব্যাপার আছে। ই কমার্স সাইট অবশ্যই আপনাকে যেতেই হবে এবং ক্লায়েন্টকে বলবেন ই কমার্স সাইট সেট আপ করার জন্য, এটাও খরচের মধ্যে পড়বে, বুঝছি। আর আরেকটা কাজ করা যায় যে ওখানে যেহেতু কি সিস্টেম করছে, এটা অবশ্য আমি ওনাদেরকে বলছি, ওনারা এইভাবে কি সিস্টেম করার চিন্তা ভাবনা করতো না, ওনারা করতো এটার মতো সুপুরির মতো। তো কি সিস্টেমে একটা সুবিধা হলো যে আমরা যারা যে উন্নত দেশ আছি বা উন্নয়নশীল দেশ, তারা 4-5 জন মিলে কিনা চিন্তা ভাবনা করে অনেক সময় একটা জিনিস দাম যদি একটু বেশি হয় তো তারা কিনবো, এই কারণে অনেক বেশি সেল হচ্ছে ওর। ধরেন 5টা কি একসাথে কিনলে একটু দাম কম পড়তেছে, কয়েকজনের টাকার অ্যামাউন্টটা কম কম লেগে যাচ্ছে, এরকম আর কি। ঠিক আছে, তাহলে আমরা এই যে প্যাকটা ছাড়া ওইটা ইউজ করব। যে প্যাকটা আমরা স্কিপ করে যাচ্ছি, এটা স্কিপ দিস স্টেপ। তারপরে চলে যাচ্ছি রেডিতে। রেডিতে ও বলতেছে যে একটা ইমেল অ্যাড্রেস দিতে, যেটাতে আমাকে জানাবে কোন প্রোডাক্টের আপডেট থাকলে জানাবে, সামথিং এরকম অনেক কিছু জানাবে আমাকে। আমি বলতেছি যে ইয়েস প্লিজ। এখন এটা আমরা আমার মেল অ্যাড্রেস তো অবশ্যই দিব না, কার্স কার যে কপাল পুল্ল, ইমেল অ্যাড্রেস দিয়েছি, এটা আমার না। আচ্ছা, এরপরে ক্রিয়েট সাম প্রোডাক্ট ক্রিয়েট করতে বলতেছে, এটা আমরা নিজেরাই করব। ইম্পোর্ট প্রোডাক্ট, আমাদের ইম্পোর্ট প্রোডাক্ট নাই, আমি চলে যাচ্ছি ভিজিট ড্যাশবোর্ডে, সরাসরি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো আমাদের ইনস্টল করা শেষ হয়ে গেল, যে আমাদের ওই যে কি বলে এটাকে ই কমার্স দেখানো, যে হু কমার্স দেখাচ্ছে এখানে পাশে, নিচে দেখাচ্ছে প্রোডাক্টস। এবার আমরা একটু পেজে গিয়ে দেখতে চাই পেজে কোনো নতুন অপশন আসছে কিনা। চেক আউট পেজ, কার্ট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, প্রাইভেসি পলিসি আগেই ছিল। আমরা এবার দেখতেছি উপরে আগে ছিল ভিজিট সাইট, এখন আসছে ভিজিট স্টোর। তার মানে স্টোরটাও সেট আপ হয়ে গেছে। স্টোরে কোনো প্রোডাক্ট নাই তাই বলতেছে, এবং উপরে দেখতেছি কার্ট শো করতেছে এখন। ঠিক আছে, এবং আমাকে ওয়েলকাম দিচ্ছে, কারণ আমি যে অ্যাডমিন হিসাবে ওয়েলকাম লিঙ্কটা লগ আউট করার অপশন এখানে দিয়ে দিছে। যাই হোক, তাহলে এই হলো অপশন আমরা পেয়ে গেছি। এখন প্রোডাক্টে যাব, কিন্তু প্রোডাক্ট যাওয়ার আগে আমাদের প্রাথমিক যে সেটআপগুলো সেটা হয়নি। যেটা হয়েছে সেটা হলো যে জাস্ট শপটাকে নিয়ে আসছি, এবার শপটা সাজাতে হবে, বুঝছি। তাহলে আমরা চলে যাচ্ছি ই কমার্সের হু কমার্সের সেটিংসে। হু কমার্সের সেটিংসে আসছি, দেখছি আবার একই রকম জিনিস পাইছি না, কেবল ওই যে আগে যে সেটআপগুলো করলাম। তবে এবার একটু ডিটেইলসে, এবার বলতেছে যে সেলিং লোকেশন, আমি কোন লোকেশনে সেল করব, সব কান্ট্রিতে না, আমি শুধু বাংলাদেশে সেল করব। তাহলে আমি এখানে বলতেছি শুধু বাংলাদেশ। বাংলাদেশ। আবার এটাও আপনি করতে পারেন যে সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ওই যে ওই কান্ট্রিগুলো যেগুলো আপনি সিলেক্ট করবেন সেগুলো ছাড়া বাকিগুলোতে সেল হবে। তার মানে আপনি কয়েকটা কান্ট্রি বাদ দিয়ে দিতে পারেন, যেমন চায়নায় এখন যাওয়া যাবে না, বাদ দিয়ে দিতে পারি এটা। ঠিক আছে, এই অবস্থা। শিপিং লোকেশনও ঠিক করে দিতে পারি, আমরা শিপিং করব জাস্ট একটাই কান্ট্রিতে, সেটা বাংলাদেশ। ডিফল্ট কাস্টমার লোকেশনের লোকেশনটা হবে জিও লোকেট। তার মানে ওর যে একটা লোকেশন দেখায় না, ওই যে জিপিএস, ওইটার লোকেশন দেখাবে, জিও লোকেটটা দিয়ে ওটা ট্র্যাক করে। এনেবল ট্যাক্সেস,
কোন প্রোডাক্টে যদি ট্যাক্স থাকে সেটা অন করে দিতে পারেন, প্রোডাক্টে ট্যাক্সও রাখতে পারেন আপনি ইচ্ছা করলে। আমাদের এমন কোনো প্রোডাক্ট এখনো হয়নি যেটাতে ট্যাক্স দিতে হবে, আপাতত এটা বন্ধ রাখতেছি। ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট, হ্যাঁ অবশ্যই এটা সেপারেটলি দেখাতে যাচ্ছি। যদি আপনারা অসাধু ব্যবসায়ী হন তাহলে এটা টিকটা তুলে রাখতে পারেন, তাহলে কুপনটা ক্যালকুলেট হয়ে কত ডিসকাউন্ট হচ্ছে দেখাবে না, আর এটাতে সেপারেট দেখাবে যে কত পার্সেন্ট ডিসকাউন্ট, কত টাকা আসলে কাটছে বা কত টাকা অ্যাড হয়েছে এরকম, বুঝছি? এটা যদি টিক তুলে দিই তাহলে অ্যাড হবে কি অ্যাড হবে না ক্লায়েন্ট বুঝবে না বা ভিজিটর বুঝবে না, কুপন দিবে কিন্তু বুঝবে না। আর এটাতে দেখাবে আলাদা করে, সেপারেটলি দেখাবে। আচ্ছা, বাংলাদেশি টাকা আসতেছে লেফট সাইড দেখাবে, সেপারেটর যারা আছে দুইটা ডেসিমেল দেখাবে, ডেসিমেল মানে হলো যে দুই ঘর কত টাকা কত পয়সা এরকম দেখাবে। আচ্ছা, আমরা সেভ দিচ্ছি। এরপর আসছে জেনারেল অপশনে ছিলাম আমরা, আর এই যে মাঝখানে যে এগুলো আছে এগুলো ডিসমিস করে দিলেন, এগুলো একটু বেশি বেশি করে দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে জেনারেল, জেনারেল শেষ, এবার যাচ্ছি প্রোডাক্টে। প্রোডাক্টে আসছি, আমাদের সব পেজে যাবে, অটোমেটিক পেয়ে গেছে না? আর যদি না পায় তাহলে এখান থেকে যে আপনার পেজ যেগুলো আছে সেগুলোর মধ্যে দেখা দিতে পারেন যে এটা কোন পেজে দেখাবে। আমাদের সব পেজে দেখাবে, ঠিক আছে, সবটা। তো আপনারা এটাও করে দিতে পারেন যে আমি যদি প্রথম পেজে আসি, আমাদের ওয়েবসাইটের ফার্স্ট পেজ, হোম পেজ ছিল না আমাদের, এই হোম পেজটা হচ্ছে সব পেজ, এটা আমরা করতে পারি। দেখাই কিভাবে করব, রিডিং থেকে করতে পারি। আর এখান থেকে যদি চুজ করে দিই হোম পেজ, তাহলে দেখি কি করে। সেভ, বুঝছি? এখন হোমে ঢুকলেই ফার্স্টে দেখাচ্ছে যে কোনো প্রোডাক্ট নাই, তার মানে এটা সব পেজ হয়ে গেছে হোম পেজটা। তাহলে এখান থেকে একটা ভালো অপশন নাকি, সব পেজ কোনটা হবে দেখা দিতে পারবেন। আমি হোম পেজ দেখা দিছি। অ্যাড টু কার্ট বিহেভিয়ার, এই জিনিসটা বুঝাইতে গেলে আমাকে একটু এই যে কার্ডটা দেখতে হবে। কার্ড চেনেন? কার্ড দেখছি, হোয়াট ইজ কার্ড? দেখি এগুলা কি কার্ড বলতেছে? তার মানে এখানে যে কার্ড ওটাও তাই, ট্রলিতে জমা করি, তারপর টানতে টানতে নিয়ে যাই আমরা কত, ওই যে কাউন্টার থেকে হিসাব করে, এটাই তো সিস্টেম, ওইটাই কার্ড বলতেছি, অ্যাড টু কার্ট, বুঝছি? এখন কথা হলো যে এই কার্ডটা ধরে আমি ঘুরতেছি, প্রোডাক্ট কিনবো, ওকে? তো ঘুরতে ঘুরতে একটা টুথপেস্ট কার্টের মধ্যে নিলাম, নেওয়ার সাথে সাথে কার্ডটা অটোমেটিক বেরোতে চলে গেছে কোথায়? কাউন্টারে। আজব ব্যাপার, আমি তো আরো কিনতে পারতাম, আরো নিতে পারতাম, কিন্তু কার্ডটা বেড়ায় নিজেই কাউন্টারে চলে গিয়ে এটা টুথপেস্টের হিসাব করা শেষ। তো এই হলো অপশন। এইটা আপনারা কি চান এটা দিতে, টিক দিতে? কখন দিবেন? যখন আপনার প্রোডাক্ট থাকবে একটা, শুধু আইফোন সেল করেন আর কিছু সেল করেন না, তাহলে ঠিক আছে। ক্লিক করলাম, একটু কার্ডে ক্লিক করার সাথে সাথে কাউন্টারে নিয়ে গেছে, তাহলে ঠিক আছে, ওকে মানি। কিন্তু অনেক প্রোডাক্টের ক্ষেত্রে এই অপশনটা টিক দিব না, ভুলেও টিক দিলে হবে কি, প্রত্যেকবার ওরা সিলেক্ট করবে আর কার্ড পেজে মানে চলে যাবে মানে হিসাব নিকাশে যে এবার তুমি কিনো, এরকম না, তাকে সুযোগ দিব, তাহলে আমাদের অনেক প্রোডাক্ট থাকবে। এরপরে বলছে এনেবল অ্যাজাক্স অ্যাড টু কার্ট বাটন। হ্যাঁ, অ্যাড টু কার্ট বাটন আমাদের আর্কাইভে থাকবে, এটা থাকলে ভালো। অ্যাড টু কার্ট বাটন, প্লেস হোল্ডার ইমেজ, আমাদের এই প্লেস হোল্ডার ইমেজটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে, এটা আগে ছিল না, এই নতুন কয়েকটা আপডেটে আসছে। প্লেস হোল্ডার ইমেজটা হলো যে আমরা এরকম একটা নো ইমেজের একটা অপশন রাখবো, এরকম কিছু ইমেজ রাখবো একটু বড় সাইজের, যেসব প্রোডাক্টে ইমেজ দিতে ভুলে গেছি আমরা, সেসব প্রোডাক্টে এরকম নো ইমেজ বা ইমেজ নট অ্যাভেলেবল এরকম একটা মেসেজ দেখাবে, বুঝছি? অটো দেখাবে নিজেই, আমরা যদি দিতে ভুলে যাই। তাহলে এটা একটা ডাউনলোড করে নিয়ে আপলোড করে এখানে লিঙ্কটা কপি পেস্ট করে দিব। আমি একটু দেখা দিই,
নাহলে পরে আবার পারবেন না। আমি একটু বড় পিকচার নিতে যাচ্ছি, এটা 260 বাই 280 এরকম। আমি একটু এই যে এটা নো ইমেজ অ্যাভেলেবল, এটা হতে পারে, এটা 300 এটা ছোট আছে, এটাও ভালো, খারাপ না, 400 তাও কম, ছোট। আচ্ছা এটাই দিই, সেভ করে ডেস্কটপে রাখতেছি। এই যে আমরা মিডিয়াতে যাচ্ছি, মিডিয়াতে গিয়ে অ্যাড নিউ, মিডিয়ার মধ্যে আপলোড করব, যত আপলোডের জায়গা সব মিডিয়ায়, আপলোডে গিয়ে মিডিয়া থেকে আপলোড করে দিচ্ছি। আপনি কি ক্লাসটা বুঝতেছেন? আগের ক্লাস আচ্ছা দেখেন, এই যে দেখেন আমি এটার এডিট অপশনে এসেছি, এই যে এডিট অপশন, আপলোড হওয়ার পরে এডিট অপশন, এডিট অপশনে গেলে দেখবেন এখানে ফাইল ইউআরএল একটা দেওয়া আছে। তো এই ইউআরএলটা কপি করবেন, এই যে কপি করে এই যে WooCommerce প্লেস হোল্ডার ইমেজ এই জায়গায় পেস্ট করে দিবেন লিংকটা, ব্যাস কাজ শেষ। তার মানে এখানে আপলোড করছি, ফার্স্টে আপলোড করে এডিটে গিয়ে এডিট থেকে আমি এই লিংকটা কপি করে দিছি, ইমেজের লিংকটা আর কি কপি করে দিয়ে এখানে দিয়ে দিছি, হয়ে গেছে, শেষ। এখন যে ইমেজটা আসবে না, মানে যেটা ইমেজ থাকবে না সেটা প্লেস হোল্ডারে অটোমেটিক নো ইমেজ দেখাবে, আর ইমেজ থাকলে এটা দেখাবে না। কেজিতে আছে, ইঞ্চিতে আছে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, ধরার দরকার নাই। রিভিউস অপশনটা খুব ইম্পর্টেন্ট। এখানে বলছে এনেবল প্রোডাক্ট রিভিউস, আপনি যদি টিক তুলে দেন প্রোডাক্টে কোনো রিভিউস দিতে পারবে না। 2 নাম্বার হলো শো ভেরিফাইড ওনার লেভেল অন কাস্টমার রিভিউ, কাস্টমারের উপরে যারা ভেরিফাইড একটা লেভেল দেখাবে যে এরা ভেরিফাইড, ভালো একটা অপশন, ভেরিফাইড ওনার বুঝে যাবে। পরের অপশনটা বলছে রিভিউ ক্যান অনলি বি লেড বাই ভেরিফাইড ওনার্স, অবশ্যই টিক দিব। আমি ভেরিফাই করব এবং তাকে ভেরিফাই করব যে ভালো কথা বলে, বাজে কথা বললে তো তাকে ভেরিফাই করবো না, আর সে কমেন্ট করতে পারবে না। অনেকে আছে না যে প্রোডাক্টটা খুব খারাপ বাজে, তাকে সুন্দর করে আনভেরিফাই করে দিব, তাকে রাখবো না, সে আর কমেন্ট করতে পারবে না, শুধু ভেরিফাইড ওনারই কমেন্ট করতে পারবে। এরপরে বলছে প্রোডাক্ট রেটিংস এনেবল স্টার রেটিং, স্টার রেটিং দেখাবে, স্টার করে 5 স্টার, ভালো। স্টার রেটিং শুড বি রিকোয়ার্ড নট অপশনাল। এখন সমস্যা হলো রিকোয়ার্ড যদি করে দেন, অনেকে আছে যে আলসেমির কারণে 1 স্টার দেওয়া আছে, 1 স্টারে ক্লিক করে দিয়ে দিচ্ছে, লিখছে ভালো গুড প্রোডাক্ট, কিন্তু ওখানে 1 স্টার দিয়ে রেখে দিচ্ছে। যে কারণে এটা অপশনাল করে দেন, দ্বিতীয়ভাবে বাধ্যতামূলক করলেই কিন্তু আর দিবে না, অপশনাল থাক, দিলে দিবে না দিলে নাই। তাহলে এটা সেভ করে দিচ্ছি, এটা আমার পার্সোনাল মতামত, কারণ আমি নিজেও স্টার রেটিং দিতে চাই না। ওই যে সফটওয়্যারের মধ্যে অনেক সময় আসে না, হোয়াটসঅ্যাপে কল করলে বলে যে 5 স্টার দিতে 2 স্টার দিয়ে রেটিং করতে, তখন মাথা গরম থাকলে 1 স্টার দিয়ে রেটিং দিয়ে দিই। আচ্ছা তাহলে প্রোডাক্টটা আমাদের দেখা শেষ। এবার লেখা আছে জেনারেল অপশন থেকে আমরা চলে যাচ্ছি প্রোডাক্টের ইনভেন্টরিতে। এক এক করে আমরা সব সেটআপ করতে হবে, আমাদের 1 ঘন্টা এমনি লাগবে না। আচ্ছা এবার আসছি প্রোডাক্ট ইনভেন্টরি। ইনভেন্টরি জিনিসটা কি? ওই যে যেখানে গুদাম ঘর, এই গুদাম ঘরে আসছে আমরা, যেখানে জিনিসপত্র স্টক থাকবে। এবার আসতেছি ম্যানেজ স্টক। হ্যাঁ, স্টক ম্যানেজমেন্টটা অন করবো কিনা? হ্যাঁ অন করবো অবশ্যই, কারণ আমাদের জানার দরকার আছে কয়টা প্রোডাক্ট আছে, কয়টা প্রোডাক্ট গেল, জানার দরকার আছে। এবার বলতেছে হোল স্টক। এই মিনিটটা এটা আমি একটু বুঝাই দিই। ধরেন এই ইজাজ ভাই আমার এই শপে আসলো, এসে এখানে ওয়াইফাই এর একটা ব্লক সিস্টেম কিনলো, ওয়াইফাই এর ব্লক সিস্টেম একটা প্রোডাক্ট। যেহেতু আমি প্রোডাক্ট সেল করবো, সেটা আমি ওই টেস্টিং প্রোডাক্ট গুলা, ব্লকিং প্রোডাক্ট গুলাই সেল করবো। তাহলে ওয়াইফাই এর একটা ব্লক প্রোডাক্ট সেল করবো। উনি কি করলো, ওটা অর্ডার দিল, মানে অ্যাড টু কার্টে ক্লিক করলো। তো স্টকে যেটা হয় সাধারণত, যখন অ্যাড টু কার্টে ক্লিক করে তখন এটা চলে যায় স্টক থেকে, এখান থেকে 1 কমে কার্টে চলে যায়। তার মানে আমার ছিল 10টা প্রোডাক্ট, 9টা হয়ে গেছে।
বুঝতে পারছি? এখন উনি কি করলো, ওনার ফ্রেন্ড ডাকলো, দৌড়ায় বাইরে চলে গেছে, কিন্তু ওটা তো অ্যাড করা আছে কার্টে। আর আমাদের যারা ভিজিটর আছে, আর ভিজিটর যারা, তারা এসে দেখলো যে একটা প্রোডাক্ট কম, আরেকজন যদি এই কাজটা করে, সেম কাজটা করতে পারে না, আরেকটা প্রোডাক্ট কমে যাবে। এরকম 9 জন যদি 9টা প্রোডাক্ট এরকম আটকে রাখে, তাহলে তো আমাদের দেখাবে যে আউট অফ স্টক, স্টক নাই, বাকি এসে ঘুরে ঘুরে চলে যাবে। অনেকটা এরকম যে শ্যাম্পু আছে তাকের উপরে একটা সুপার মার্কেটে, আমি কিনে নিয়ে কার্টের মধ্যে নিয়ে ঘুরতেছি 1 ঘন্টা ধরে, আরো অনেক কাস্টমার এসে ঘুরে গেছে, ওরা কিনতো। এবার 1 ঘন্টা পরে আমার মনে হইলো যে না, এটা আমি নিবো না, আবার নিয়ে গিয়ে রেখে দিলাম, তাহলে লস হলো না শপে? বুঝছি ব্যাপারটা, বুঝতে পারছি তো? এখন এইটা আমি ওনাকে 30 মিনিট টাইম দিব হাইয়েস্ট, এর মধ্যে যদি না কিনে তাহলে ওনার কাছ থেকে নিয়ে আবার স্টকে দিয়ে দিব, বুঝছি? এখন 30 মিনিটের কম দেওয়া যাবে কিনা? হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু যে উনি যে আবার ফর্ম পূরণ করবে, ওনাকে টাইম দিতে হবে না? উনি তো গিয়ে যে একটা ফর্ম দিচ্ছি না, বড় একটা ফর্ম, ওটা পূরণ করতে তো ওনার টাইম লাগতে পারে, দেখা গেলে উনি টাইপই করতে পারে না ঠিক মতো, একটা একটা করে টাইপ করতেছে, তাহলে তো ওনার 30 মিনিটে লাগতে পারে। তো যে কারণে আমরা 30 মিনিট পর্যন্ত রাখতে পারি, 25 মিনিট পর্যন্ত রাখতে পারি, একটা টাইপিং এর বা কেনার জন্য একটা অফার দিতে পারি। ক্লিয়ার হতে পারছি? তাহলে এই হলো অপশন এটা। এরপরে হলো যে নোটিফিকেশন, যখন লো স্টক হবে তখন আমাকে জানাবে যে তোমার স্টক কিন্তু শেষ, তাড়াতাড়ি রিফিল করো, প্রোডাক্ট নিয়ে আসো আবার, এরকম বলবে। আউট অফ স্টক হলে আবার একটা নোটিফিকেশন জানাবে যে ওটা কিন্তু আউট অফ স্টক, প্রোডাক্ট শেষ অলরেডি। কাকে জানাবে? ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এটা সাধারণত আরেকজনের দায়িত্ব থাকে, ওই গ্রুপের 4-5 জন থাকে, 4-5 জনের মধ্যে একজনের দায়িত্ব থাকে যে প্রোডাক্টগুলো কমে গেলে গিয়ে মার্কেট থেকে নিয়ে আসবে, তার দায়িত্ব থাকে এটা, তার ইমেল অ্যাড্রেস হবে এটা। ক্লিয়ার? এবার চলে আসতেছি লো স্টক কখন দেখাবে, কখন লো স্টক বলবে? যখন এটা লো স্টক 5টা হবে তখন লো স্টক বলবে, তাহলে আমি অন্তত দৌড়াই গিয়ে মার্কেট থেকে আনতে পারবো, এই সময়টা পাবো। আউট অফ স্টক কখন বলবে? 0তে না, এবার আমি একটা 2 নম্বরই করবো, এখানে 10, আউট অফ স্টক হবে 5-এ, তো পাবো না। ক্লায়েন্ট কিন্তু জানবে, মানে আমার ভিজিটর জানবে যে স্টক শেষ, কিন্তু তখন আমার হাতে কত প্রোডাক্ট আছে। এইবার আমি আবার আপলোড করব, কি আপলোড করব? প্রোডাক্টটা আরেক জায়গায়, আরেক নামে, মানে আমার এই শপের মধ্যে আরেক নামে যে স্পেশাল প্রোডাক্ট আপলোড করে, ওটার দাম ছিল $10, আমি এটা করে দিব $200, কারণ আমি জানি ওটা ভালো সেল হচ্ছে। দারাজ দেখছেন? কি দেখছেন? একই প্রোডাক্ট, দাম কম বেশি, ওই ওদের চালাকি, এই হলো চালাকি। আর ওদেরকে কোনো কিছু বললে বলে যে ওইটার নাকি এক একটা দোকান এক এক রকম, এক একজন এক এক দামে দিচ্ছে, ওর কি দোষ? তো এইটা হলো সেই ব্যাপার, ভালো বিজনেস। এবার আসছি যে আউট অফ স্টক ভিজিবিলিটি। ধরেন আউট অফ স্টক হয়ে গেলে প্রোডাক্টটা চলে যাবে স্টক থেকে, এরকম একটা অপশন এখানে আছে, এই যে হাইড করে দিবে, কেউ আর দেখতে পারবে না। তো এই অপশনটা কিন্তু নেগেটিভ। আবার পজিটিভ অন্য দিক থেকে, যে ওই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা আপনি চাচ্ছেন, মানে আপনার আইফোন একবারই 25টা আনছেন, আর আনতে পারবেন না জিন্দেগি তো, তাহলে ওইটা হাইড করে দিতে পারেন, যেটা আমি আনতে পারবো না, আর অপশন নাই, ওইরকম প্রোডাক্টের ক্ষেত্রে আমি হাইড করে দিব। ঠিক আছে? তাহলে আপাতত হাইড করতেছি না, আউট অফ স্টকই দেখাক, প্রি অর্ডারের একটা অপশন দিয়ে দিব। বুঝছি? বুঝি নাই যে এই জিনিসটা ধরেন আউট অফ স্টক, পাশে লেখা থাকে প্রি অর্ডার। প্রি অর্ডার মানে হলো যে আমাকে অর্ডার দিবে, তারপরে আগে থেকে অর্ডার দিবে, আমি চিন্তা ভাবনা করবো যে 10 জন অর্ডার দিচ্ছে, এবার যে নিয়ে আসি, নিয়ে এসে তাদেরকে নক করবো, এটাকে বলা হয় প্রি অর্ডার। আগে থেকে অর্ডার নিয়ে তারপরে আমি গিয়ে প্রোডাক্ট দিব, এরকম। তো এই অপশনটা আমরা দিব, আমরা হাইড করবো না। নিজের অপশনটা আপনারা করবেন, এতক্ষণ আমি বলছি, এখন আপনারা ডিসিশন দেন। আপনারা তো চট্টগ্রামের বিজনেস নেন, বলেন পরের অপশনটা কি দিব? পরের অপশনটা বলতেছে স্টক ডিসপ্লে ফরম্যাট। কোন ফরম্যাটটা দিব এই 3টা ফরম্যাটের মধ্যে? নেভার বলছেন, আর দ্বিতীয়টা যুক্তি বলেন, এটার বিপরীতে যুক্তি।
সাধারণত আমরা দেখি ডালার মধ্যে ওই যে অনেকগুলো বেগুন দিয়ে দাঁড়ায় আছে, এরপর বলে আর মাত্র 2টা বাকি, আর মাত্র 2টা বাকি, তখন আমাদের মনে হয় যে তাড়াতাড়ি কিনি, কিন্তু যদি বলে 2টা আছে তখন মনে হয় 2টা তো আছেই, পরে কিনি। 2টা বাকি মানে হলো যে আর নাই, কিন্তু শেষ, চলে যাব। আর 2টা আছে মানে হলো যে তার মানে প্রোডাক্ট আমার কাছে আরো আছে, 2টা এখানে আছে, এনে দিতে পারবো। তাহলে এটা ইউজ করবো অনলি টু লেফট, অনলি 3 লেফট, তাহলে একটু প্রেসার দেওয়া, মানে মনস্তাত্ত্বিক একটা প্রেসার। ঠিক আছে, তাহলে আমরা অনলি টু লেফট রাখতেছি, নেক্সট দিচ্ছি। এরপরে যাচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট, তার মানে যে আমাদের ডিজিটাল প্রোডাক্ট যেটা ছিল ইবুক, ইবুকটা হলো ফোর্স ডাউনলোড, ফোর্স ডাউনলোড অপশনটা দিচ্ছি, এবং ডাউনলোড রিকোয়ার্স লগইন, সে কি পারসন, আসলে কি সে রিয়েল কিনা সেটা দেখার দরকার আছে না? কারণ সে যদি বট হয়, বট চিনি মানে একটা সফটওয়্যার বা একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামের কারণে ও এখানে অর্ডার দিয়ে ওই ডাউনলোডটা করে নিচ্ছে ভিতর থেকে, আপনাকে টাকা দিচ্ছে না, ফেক। তো ওইটার জন্য আমি ফোর্স ডাউনলোড করবো, মানে রিকোয়ার্ড ডাউনলোড রিকোয়ার্ড লাগবেই, এবং যতক্ষণ না পেমেন্ট হবে ততক্ষণ সে ডাউনলোড করতে পারবে না। এই অপশনটা মাস্ট বি টিক দিয়ে দিবেন। আমি কিন্তু একবার ভুল করে এই দুটো অপশন টিক দিইনি, না বুঝে। এরপরে যেটা হয়েছে সেটা হলো যে পেমেন্টের আগেই ডাউনলোড হয়ে যাচ্ছে, ক্লায়েন্ট বলে যে আমার ইবুক গুলো সব হয়ে গেল, 3টা অলরেডি হয়ে গেছিল, বলে এসে আবার চেঞ্জ করছে। তো এটা কিন্তু সাবধান, খুবই সাবধান। আচ্ছা, এবার চলে যাচ্ছে আমরা শিপিং এ। শিপিং এ শিপিং জোন ঠিক করে দিতে হবে। শিপিং জোন আমাদের বাংলাদেশ ঠিকই আছে, শিপিং এর মেথড ঠিক করা নাই। তাহলে আমরা একটু এডিটে যাই, এডিটে গিয়ে শিপিং মেথড অ্যাড করে দিচ্ছি। শিপিং মেথড হলো ফ্ল্যাট রেট, ফ্ল্যাট রেট আমরা কত রাখছিলাম? 120, তাহলে ফ্ল্যাট রেট অ্যাড করে দিলাম। তাহলে শিপিং জোনে চলে আসি, দেখি ফ্ল্যাট রেট অ্যাড করা হয়েছে। ফ্ল্যাট রেট 120 টাকা অ্যাড করে নিবে সাথে সাথে, সারা বাংলাদেশে একই রেট। আর যদি রেট আলাদা করতে চান তাহলে কি করবেন? এই যে অ্যাড শিপিং জোন, এখানে গিয়ে ঢাকা, চট্টগ্রাম এগুলো অ্যাড করবেন, আলাদা আলাদা করে বাংলাদেশ ডিলিট করে দিবেন। তারপরে জেলাগুলো আলাদা করে দিতে পারেন, এক এক জেলায় এক এক রকম শিপিং রেট বসাতে পারেন, ইচ্ছা আপনার। তবে সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অবশ্যই ডিলিট করে দিতে হবে, কিন্তু বুঝছি, যেখানে একটা রাখতে হবে, হয় চট্টগ্রাম, ঢাকা, মানে বাংলাদেশের ভিতরে ভাগ করলে বাংলাদেশ ডিলিট হয়ে যাবে। আবার এখানেও শিপিং মেথড অ্যাড করতে হবে, তখন করবেন এই যে এখান থেকে ফ্রি শিপিং, লোকাল পিক আপ, এরকম অপশন দিতে পারি আমরা, বুঝতে পারছি। ফ্ল্যাট রেট ওটা তো 120 টাকা লেখাই আছে। শিপিং অপশন, শিপিং অপশন হলো ক্যালকুলেশন করবে কিনা, এনেবল করে দিছি না, হাইড করতেছি না, আমরা হাইড করবো না, আমরা এনেবল করে দিছি। শিপিং ডেস্টিনেশন, ডিফল্ট কাস্টমার বিলিং অ্যাড্রেস, যেখান থেকে বিল করবে সেখানেই তো আমরা শিপিং করব। তারপরে এই অপশনটা মাস্ট বি টিক দিয়ে দিবেন নাকি, 100% টিক দিয়ে দিবেন। এরপরে দেখবেন যে ক্লায়েন্ট একদিন বসে আছে, আমার ক্লায়েন্টের মতো ক্লায়েন্ট বসে আছে যে আমি কিছু কিনতে পারতেছি না। কেন? কারণ এটা হয়ে গেছে যে ক্যাটালগ মোড। ক্যাটালগ মোড চিনেন? আপনার হাতে একটা কাগজ ধরা দেয় না ক্যাটালগ, এবার ক্যাটালগে খালি দেখতেই পারি আর অর্ডার দিতে পারি না, কিনতে পারি না, কারণ প্রোডাক্ট না, ওটা হয়ে গেছে ক্যাটালগ। তো আপনি ওয়েবসাইটটা হয়ে যাবে তখন ক্যাটালগ, কেউ কিনতে পারবে না, দেখতে পারবে, একটু কার্ড অপশনটা নাই হয়ে যাবে ওখান থেকে। এই অপশনটা ছাড়া সব থাকবে, শুধু একটু কার্ড থাকবে না, বুঝতে পারছি। তাহলে এটা কখন দিব? এই অপশনটা কেন দিছে? ওই যে আপনি প্রাইস আপডেট করেন না, অনেক সময় প্রোডাক্টের প্রাইস বাড়ায়, আপাতত বন্ধ করে দিয়ে প্রোডাক্টের প্রাইস বাড়ায়, তখন কেউ কিনবে না। যখন এটা অন করে দেয় তখন আবার কিনতে হবে, কিন্তু প্রোডাক্টের প্রাইস বাড়ানো হয়ে গেছে, বুঝতে পারছি। রিনিউ করার ক্ষেত্রে এটা অন করে দিতে হয়। সেভ। শিপিং ক্লাস আর দরকার নাই, শিপিং ক্লাসের মধ্যে কিছু অ্যাড করার দরকার নাই। এটা হলো যে প্রোডাক্টের কাউন্ট অ্যাড করা যায়, ডেসক্রিপশন অ্যাড করা যায়, ক্লাস আলাদা আলাদা করা যায়। আমরা তো করতেছি না কারণ আমাদের ট্যাক্স নাই, ট্যাক্স ফ্রি। ট্যাক্স থাকলে এটা অ্যাড করবেন।
অ্যাড অপশন আছে যে প্লাস ট্যাক্সের নামটা লিখবেন, তারপরে ট্যাক্সের নাম, এটা ডেসক্রিপশন, প্রোডাক্টটা কাউন্ট হবে পরে। আমি এটা সেভ দিচ্ছি না, আমাদের কোনো ট্যাক্স অপশন নাই, ট্যাক্সের সেটআপটা আমরা করতেছি না। পেমেন্টে যাচ্ছি, পেমেন্ট আমাদের ছিল ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, আর ছিল ক্যাশ অন ডেলিভারি, পেপালটা আছে, কোনো বিকাশ নাই। তাহলে সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি প্লাগইনসে, প্লাগইনসে আসতেছি, সার্চ দিচ্ছি বিকাশ, প্লাগইনস নাই বলতেছে, অ্যাডমিতে যাই, বিকাশ, চলে আসছে। তাহলে আমরা একটু দেখতে চাই যে এই তিনটার মধ্যে কোনটা ভালো, চেক করবো কিভাবে? প্রথমত চেক করব কতজন ইনস্টল করছে বর্তমান, এটা 400 প্লাস, 30 প্লাস, 3000 প্লাস, তাহলে কোনটাতে যাব? 3000 ভালোই লাগতেছে। এবার দ্বিতীয় অপশন, আগেই খুশি হয়ে যান না, দ্বিতীয় অপশন হলো এটার মোর ডিটেলস, নতুন ট্যাবে খুললাম, মোর ডিটেলস, নতুন ট্যাবে, মোর ডিটেলস, নতুন ট্যাবে, আগে গিয়ে দেখবো ডিটেলস কি অবস্থা, সমস্যা কি। এটা ছিল আমাদের বিকাশ পেমেন্ট ই কমার্স, নাকি বিকাশ পেমেন্ট ই কমার্স। নিচের দিকে নামি, বলতেছে যে একটা কোড ইউজ করতে, কোড দেখেই তো মাথা ঘুরাচ্ছে, তাহলে এটা এখানে কেটে দিচ্ছি, ঠিক আছে। পরের অপশনটা দেখতেছি, স্ক্রিনশট দিছে, এটা দেখা যাচ্ছে যে এখানে চলে আসবে, অ্যাড করা যাবে, বিকাশের অপশন আছে, ভালো অপশন। কিন্তু আমার একটা চাহিদা ছিল, চাহিদাটা হলো যে এজেন্ট আর পার্সোনালের একটা অপশন থাকা দরকার ছিল, কিন্তু সেটা কিন্তু এখানে নাই, আছে। আরো দেখা যাচ্ছে অ্যাপ সিক্রেট নামে একটা কথা লেখা আছে, তার মানে এটা অ্যাপের মাধ্যমে কাজ করবে, বিকাশের অ্যাপের সাথে। তাহলে বিকাশের অ্যাপের সাথে তো আমার সিক্রেট কোড নাই, তাহলে এটাও সুন্দর করে কেটে দিচ্ছি। লাস্ট অপশন দেখি এটা কি করে, এটা আসছে স্ক্রিনশটে, এটাতে বলতেছে ইজি অ্যাডমিন সেটআপস, অ্যাডমিন সেটআপে দেখেন মোবাইল নাম্বার, এজেন্ট, পার্সোনাল, ইজি আছে, তাহলে এটাই অ্যাড করি। তাহলে এটা ছিল কোনটা? শুধু বিকাশ ইনস্টল নাও, তো নিচে লেখাই আছে, আমি ইনস্টল নাও ক্লিক করি, সরাসরি ইনস্টল হয়ে যাবে। অ্যাক্টিভ। এখন প্লাগইন যা ইনস্টল করতেছি তা সাধারণত থাকার কথা এদিকে, কিন্তু এখানে সারাদিন খুঁজে পেলেও, মানে খুঁজে বেড়ালেও খুঁজে পাবেন না, কারণ এই বিকাশ অপশনটা গেছে আসলে এই যে ই-কমার্সের সেটিংস এর ভিতরে, সেটিংস এর পেমেন্ট অপশনে গিয়ে পাবো আমরা। দেখেন এই যে পেমেন্টের নিচে লেখা আছে বিকাশ অ্যাড হয়ে গেছে, বুঝছি। এবার ফার্স্টে আমাদের ব্যাংক ট্রান্সফারটা ঠিক করতে হবে, ম্যানেজে যাচ্ছি, আমাদেরকে বলতে হবে ব্যাংক ট্রান্সফার কিভাবে হবে। তাহলে আমরা একটু একটা হেল্প নিই, কেমন হতে পারে। DHAK ঢাকা ওয়েব হোস্ট, ওদের একটা পেমেন্ট সিস্টেম একদম বাইরে বের করা আছে, আমরা যদি ওখান থেকে কপি পেস্ট করি অন্তত ইউজ করতে পারবো, খুব সুন্দর করে করা আছে। এই যে ব্যাংক ট্রান্সফার, ব্যাংক পেমেন্ট, আমরা এখান থেকে কপি করি, তো চলে আসতেছি। আচ্ছা, ব্যাংক এখান থেকে কপি করে আমরা দিচ্ছি এখানে ডেসক্রিপশনে, আর ইন্ট্রোডাকশনে দিচ্ছি। এবার আসতেছি, ইন্ট্রোডাকশন দুইবার হয়ে গেছে, তাহলে নিচেটা ইউজ করি, ঠিক আছে। দুইটা ব্যাংকের অ্যাড্রেস। এবার নিচে অ্যাকাউন্টের ডিটেইলস দিতে হবে। ফার্স্টে অ্যাকাউন্টের নেম, অ্যাকাউন্টের নাম কোনটা হবে? অ্যাকাউন্ট নেম, তার মানে পে নেমটা না। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এই যে ব্যাংকের নাম, যেটা যে ব্যাংক সেই ব্যাংকের নাম লিখতে হবে। তারপরে হলো শর্ট কোড, এই শর্ট কোডটা দিবে ব্যাংক থেকে। ব্যাংকে গিয়ে আপনি যখন বলবেন যে অনলাইনে ট্রানজাকশন করবেন, মানে টাকা আসবে, আমি বিজনেস পলিসিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওরা একটা শর্ট কোড দিবে আপনাকে,
আইবিএএন নাম্বার এটাও ব্যাংক থেকে কালেক্ট করতে হবে এবং সুইফট কোড ব্যাংক থেকে কালেক্ট করতে হবে। যদি ব্যাংক থেকে কালেক্ট করতে না পারেন, অনেক সময় মূর্খ আছে, কিছু মূর্খ বুঝেন, ব্যাংকে বসে থাকে এরকম কিছু মূর্খ, এদেরকে জিজ্ঞেস করলে এরা কিছুই জানে না, অথচ ব্যাংকে বসে আছে। হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ বলেন। না হ্যাঁ ইভিনিং ক্লাস করি, রবি বৃহস্পতি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম সুইফট কোড, তো এই সুইফট কোডের সমস্যাটা কোথায় কি বলছি, যে ওই যে ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করলে বলে যে আমি তো জানি না এটার সুইফট কোড কি, সুইফট কোড কি জিনিস। তো সুইফট কোডটা আমি বলে দিচ্ছি, এটা একটা ইন্টারন্যাশনাল কোড, ব্যাংকের ইন্টারন্যাশনাল কোড। ইন্টারন্যাশনাল ভাবে ব্যাংকে চেনা যায় যে ব্যাংকটা কোথায় অবস্থিত, কোন ব্যাংক সেটা। আমরা যদি একটু দেখি যে সুইফট কোড, এই যে দেখেন ব্যাংকের সুইফট কোড পাওয়া যাচ্ছে। হ্যাঁ এই যে সুইফট কোড ব্যাংকের, তো ব্যাংকের সুইফট কোডটা এই জায়গায় দেওয়া আছে। ব্রাঞ্চ কোড যেটা, সেটা আবার XX দিয়ে রাখছে। এটা খুব চালাক, তো এই জন্য বেশি চালাককে গলায় ধরি, আমরা এটা ইউজ করবো না। কি ব্যাংক যেন বলছিলাম ভালো, DBBL। দেখেন DBBL কত সুন্দর করে সুইফট কোড পুরোটা লিখে দিয়ে বসে আছে। যে ব্যাংকের কাছে যত বেশি সুবিধা পাবো সেই ব্যাংকেই তো দৌড়াদৌড়ি করবো নাকি, কি বলেন? দেখেন এই যে সুইফট কোড দেওয়া আছে আগ্রাবাদ ব্রাঞ্চের, চট্টগ্রামের সুইফট কোড, এটাই সুইফট কোড। এই কোডটা দিলে ওরা বুঝে যায় যে এটা কোন ব্যাংকের, ব্যাংকের নাম কি, কোন ব্রাঞ্চ, সবকিছু বুঝে। ইন্টারন্যাশনাল কোড এটা। তো এই সুইফট কোডটা আমরা নিয়ে নিব, আইবিএন নাম্বারটা তো এটা কোড ওখান থেকে পাবো। তো এরকম ভাবে দিয়ে দিবেন সুইফট কোডটা এই জায়গায়। আর এই সুইফট কোডটা ফ্রিল্যান্সিং এর দরকার হবে যখন টাকা তুলবেন, স্ক্রিনও অ্যাড করতে হয় সুইফট কোড। তো আমি এই কারণে বলছি যে অন্যান্য সুইফট কোডে ব্যাংকে গিয়ে গোটাগুটি করলেও দেখা যাবে যে লাস্টে গিয়ে বলবে যে আমি তো জানিই না সুইফট কোড কি জিনিস, অথচ ব্যাংকে বসে আছে। এই যে 1 বছর আগে রিসেন্ট ঘটনা বলি, মানে 1 বছর আগের ঘটনা, এই চট্টগ্রামের আপনাদের এটা হলো যে অক্সিজেন মোড়ে, এটা ব্যাংক এশিয়া সুইফট কোড জানতে গেছি। সুইফট কোড যাকে জিজ্ঞেস করে ম্যানেজার জানে। এবার ম্যানেজারের কাছে গেছি, ম্যানেজার বলেছে সুইফট কোড, হ্যাঁ একটু বসেন ওখানে। আধা ঘন্টা বসে রাখছে, যে আসতেছে তাকে, আর সে ফোনে জিজ্ঞেস করতেছে, একটা কোড জিজ্ঞেস করতেছে কাস্টমার আস্তে আস্তে। আমি না শোনার ভালো করে বসে আছি যে সুইফট কোড জিনিসটা কি। তো আমাকে বলতেছে আপনি একটু বসেন, আর একটু সময় লাগবে। আমি কিন্তু অনলাইনে মানে ওই নেটে সার্চ দিচ্ছিলাম, আমার মাথায় ছিল না যে অনলাইন থেকে পাওয়া যাবে কিনা। আমি তো পুরা মানে ওরা কিন্তু ব্যাংকে বসে আছে, ওরা ব্যাংকে কিছু জানে না। অবশ্যই এখন এই বুদ্ধিটা, ওই যে এটা জানার পরে এই বুদ্ধিটা শিখে দিচ্ছি যে সুমন স্যার, জিকো স্যার, ওনাদের অফিসে গিয়ে জিজ্ঞেস করে যে ইলেকট্রনিক্স এর রুমটা কোথায়। ওনারা বলে যে ইলেকট্রনিক্স এর রুম, আচ্ছা এটা তো চিনতেছি না, আপনি একটু নিচে গিয়ে দেখেন তথ্যকেন্দ্রে। আগে আমরা কি করতাম, কেউ আসলে গিয়ে সাথে সাথে গিয়ে দেখা দিয়ে আসতাম, দেখা দিয়ে আসলে দোষ আপনি কোন রুম দেখাইছেন, আমরা গিয়ে কিন্তু ঠিক দেখে আসছি। পরে বলে যে এটা ইলেকট্রিক খুঁজতেছে, ইলেকট্রনিক্স না, মানে বলার সময় ভুল বলছে, বুঝেন অবস্থা। ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স দুইটা আলাদা না, বলার সময় ভুল হয়েছে। এখন আমরা দেখাই আসলে এটা বলে যে আমরা কি মানে হেনস্থায় হয়েছে, এরপর থেকে আমরা চিনি না। সাবজেক্টে জিজ্ঞেস করলে বলে যে আমরা তো চিনি না, বুঝি না, নিজে গিয়ে তথ্যকেন্দ্রে জিজ্ঞেস করেন। ওরাও তাই হয়েছে, আমার মনে হয় কোন একটা হেনস্থার মধ্যে পড়ছে যে কারণে ভুলে যায়। তো যাই হোক, সুইফট কোড আমরা অনলাইন থেকে বের করে দিতে পারবো, সমস্যা নেই, এটা জিজ্ঞেস করেন না। আর হলো যে আইবিএন নাম্বার, এটা ওরা দিয়ে দিবে।
ওকে, তাহলে আমরা সেভ দিচ্ছি। তাহলে আমাদের একটা সেটআপ হয়েছে। আমরা একটু পেমেন্টে যাই, সেকেন্ড সেটআপে যেতে হবে আমাদের। ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি টিক দেওয়া আছে, সবকিছু ঠিক আছে। শিপিং মেথডটা আমাদেরকে বলে দিতে হবে যে ফ্ল্যাট। ক্যাশ অন ডেলিভারিতে কি ফ্ল্যাট শিপিং হয়? কি হবে ক্যাশ অন ডেলিভারিতে? ফ্রি শিপিং হবে না? ফ্রি শিপিং। এখন ফ্রি শিপিং এর তো আর আমরা কোনো অপশন খুলিনি যে কোথায় ফ্রি শিপিং। খুশি? তাহলে একটা কাজ করে আসতে হবে এখন কষ্ট করে। শিপিং এ গিয়ে ফ্রি শিপিং যেহেতু অ্যাড করছি, আমি এটাকে বাংলাদেশটাকে ডিলিট করে দিচ্ছি। শিপিং জোনে চট্টগ্রাম অ্যাড করি, চট্টগ্রামে ফ্রি শিপিং। চিটাগাং, চিটাগাং বাংলাদেশ আছে? চট্টগ্রাম, চট্টগ্রামের ভিতরে শিপিং করা যাবে। ওই যে কিছু সাইকেলিং গ্রুপ থাকে, ওনাদেরকে ধরলে ওনারা সুন্দর করে। হ্যাঁ, আচ্ছা, সেটা আবার বিপদ। তাহলে মোটরসাইকেল, মোটরসাইকেল ধরতে হবে তাহলে। পাঠাও কুরিয়ার, ওই যে ওইটা তো ফ্রি শিপিং বললো আমরা। আমি যখন ব্যবসায়িক হব তখন ফ্রি শিপিং, আমি ফ্রি শিপিং বললেও প্রোডাক্ট থেকে 120 টাকা কেটে রাখবো। আচ্ছা, এটা মেথডটা আমরা করে রাখতেছি ফ্রি শিপিং। ফ্রি শিপিং হবে লোকাল পিকআপেও, লোকাল পিকআপেও তো এটা ফ্রি হবে। তাহলে আমরা এটা ওকে করলাম। এবার আমরা আরেকটা সেটআপ অবশ্যই করতে হবে, ঢাকাটা করে ফেলি। তাহলে দুটো আমরা চেক করতে পারবো, ডিএইচএ কে ঢাকায় গেলে এটা কেমন হবে। এই যে কক্সবাজার আলাদা করে আছে, ওটা অ্যাড করতে পারবেন। ফেনী আছে, ঢাকা কি উপরে গেছে? হ্যাঁ, ঢাকা। এটা হবে হলো ফ্ল্যাট রেট। কেউ যদি ঢাকা সিলেক্ট করে তাহলে হবে ফ্ল্যাট রেট। ওকে, তাহলে আমরা দুটো সেটআপ করে ফেললাম এরকম, ঠিক আছে। এভরিওয়্যার, এভরিওয়্যার কি লিখছিলাম দেখলাম তো, ঢাকা THAK। হ্যাঁ, ওকে। তাহলে পেমেন্টে আসতেছি। এবার পেমেন্টে এসে ক্যাশ অন ডেলিভারি হবে চট্টগ্রামে, ক্যাশ অন ডেলিভারি। ওকে, এবার চলে যাচ্ছি হলো যে আমাদের বিকাশ অপশনে। বিকাশটা আমরা এখান থেকে কপি করে আসি। ওকে, বিকাশটা দেখাবে হলো অন হোল্ড, দেখালে আবার বিপদ। টাকা পেমেন্ট করার পরে কি দেখাবে? ওটা প্রসেসিং দেখা দিবেন। অন হোল্ড দেখালে পরে আবার ভয় পেয়ে যাবে যে টাকা আবার হলো এখন অন হোল্ড দেখাচ্ছে কেন। এটা প্রসেসিং, প্রসেস হচ্ছে এরকম বুঝাবে। অবশ্যই আমার নাম্বারটা ইউজ করি, ভুল করে যদি আপনারা পাঠান। আমারটা কিন্তু পার্সোনাল নাম্বার। আর অবশ্যই 2% দিবেন সেম মানিতে। সেভ। ওকে, এবার চলে আসছি আমরা নেক্সট অপশনে। আমাদের অপশনের পর পেমেন্টে ছিলাম, অ্যাকাউন্ট প্রাইভেসি বসে গেস্ট চেক আউট। কেউ অ্যাকাউন্ট না খুলে, মানে আমার এখানে লগ ইন না করে, সাইন আপ না করে প্রোডাক্ট কিনতে পারবে কিনা। হ্যাঁ, এই অপশনটা আমরা অ্যালাউ করতে পারি যে সে লগ ইন অ্যাকাউন্ট অথবা লগ ইন না করেও প্রোডাক্ট আপডেট করতে হবে। কারণ হয়েছে কি, আমি যখন অনেক সময় কিনতে যাই তখন সাইন আপ করতে বিরক্ত লাগে। একটা প্রোডাক্ট কিনবো, সাথে সাথে আমি ওখানে তো বিলিং অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, অ্যাড্রেসে পাঠিয়ে দিবে আমাকে এরকম। তো এখানে বলতেছে যে অ্যাকাউন্ট ক্রিয়েশন আপনি অ্যালাউ করতে পারেন, আবার ক্লায়েন্টকে মানে ভিজিটরকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট চেক আউটের সময় অ্যাকাউন্ট খুলতে পারে ইচ্ছা করলে, ওর ইচ্ছা যদি হয়। অ্যালাউ করতেছি
মাই অ্যাকাউন্ট পেজের জন্য সে যেতে পারে। আর যা যা আছে সব ঠিক আছে। এই যে অপশনটা একটু খুব ইম্পর্টেন্ট, অ্যাকাউন্ট এনশিওর রিকোয়েস্ট। এটা হলো পার্সোনাল ডাটা রিমুভ করব কিনা। ওই যে যারা অ্যাকাউন্ট খুললো বা অ্যাকাউন্ট আমাকে দিল, সেটা পার্সোনাল ডাটা না তার, ওই ডাটাটা আমরা রিমুভ করব কিনা। আমরা শপের মধ্যে লিখবো যে কোনো পার্সোনাল ডাটা রাখা হয় না, আমরা ডিলিট করে ফেলি, কিন্তু আসলে রেখে দিব। কারণ আপনাকে মার্কেটিং করতে হবে, তার ইমেল অ্যাড্রেসে, তার ফোন নাম্বারে। এই যে আমাদেরকে সবসময় ফোন নাম্বারে ফোন করে না, মেসেজ পাঠায়, মার্কেটিং করতেছে। তো আমরা মার্কেটিং এর জন্য রেখে দিব, বাট আমরা সাধু সেজে তারপরে বলতে হবে যে আমরা সাধু, আমরা রাখি না। ওকে, তাহলে এই অপশনগুলো রিমুভ করব না, আমরা পার্সোনাল কোনো ডাটাই রিমুভ করব না। প্রাইভেসি পলিসি চলে আসছে, যা আছে এখানে লেখা আছে ওকে ওকে। এখানে একটু আসি, অনেক সময় অ্যাকাউন্ট খুলছে 10 বছর আগে, কোনো কিছু কিনতেছে না, আমার ডাটাবেসটা নষ্ট করতেছে না ফেলে রেখে, তো তাকে অ্যাকাউন্ট কতদিন পরে আমি ডিলিট করে দিব, ইনঅ্যাক্টিভ করে দিব তাকে। তারপরে অ্যাকাউন্ট ডিলিট করবো কতদিন পরে, এগুলো এখানে অপশন দেওয়া আছে। আপনি বলে দিতে পারেন কত মান্থ, কত দিন, কত বছর পরে ওটা নিজে নিজে ডিলিট হয়ে যাবে অ্যাকাউন্টগুলা, বুঝছি? তো অ্যাকাউন্টগুলো ডিলিট হওয়ার দরকার নাই, এই যে আমি আবার মার্কেটিং করবো তাকে দিয়ে লিখে দিলাম। তার মানে এটা আমি আর কিছু করলাম না। এনে মানে হলো আনলিমিটেড থাকবে, কোনো দিন ফিক্স না। শেষ, ইমেল অ্যাড্রেস গুলা সব রেডি করা আছে। শুধু এখানে গিয়ে তিনটা জিনিস আপনি আলাদা করতে পারেন। আলাদা মানে হলো আপনি 3 জন এমপ্লয়ি থাকতে পারে। একজন এমপ্লয়ির কাজ হলো নিউ অর্ডার গুলা চেক করবে, কি কি নতুন অর্ডার আসছে, সেটা জানাবে কাকে? জানাবে হলো যে ডেলিভারি ম্যান, তাকে জানাবে যে নতুন একটা অর্ডার আসছে, তুমি প্রোডাক্টটা নিয়ে বের হও, টাকা পেয়ে গেছি, এরকম। ক্যান্সেল অর্ডার হলে আরেকজন থাকবে, আর ফেল হলে আরেকজন থাকবে। কারণ 3 জন আবার কল দিয়ে বলবে যে কেন ক্যান্সেল করলো, স্যার আপনার কি সমস্যা হয়েছে, ক্যান্সেল কেন করলেন, বুঝছি? আর ফেল হলো কেন, তারা টাকা দেয়নি, স্যার টাকা দেন, ফেল হয়েছে। তো এই 3 জনকে রাখবেন 3টা কাজের জন্য, আর বাকি সবই কিন্তু কাস্টমারের। ওটা কাস্টমারের কাছে যাবে, ওটা ম্যানেজ করার কোনো কিছু নাই, ওকে আছে, আমাদের এটা নিয়ে আর টেনশন নাই। আর ইমেলের সেন্ডার হবে কেমন, ওই যে উপরে একটা টাইটেল থাকবে, ওই টাইটেলটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন, শপের নাম হবে আর কি। তারপরে ফর্ম কার কাছ থেকে আসছে, এটা হলো শপের অ্যাড্রেস হবে, যেরকম ইমেল অ্যাড্রেস ওই যে info@shopernam.com এরকম হয় আর কি, support@rate of বা কাস্টমার সাপোর্ট এরকম হয়। লোগো হবে আপনাদের এই জায়গায়, আগেরটা একটা লোগো ওই যে ইমেজ অ্যাড করছি না, ওরকম ভাবে এই মিডিয়াতে গিয়ে একটা ইমেজ, লোগোর ইমেজটা লিংকটা নিয়ে এসে এখানে দিয়ে দিবেন, বুঝছি? ফুটার টেক্সট, ফুটারে কেমন আসবে, একটা কপিরাইটেড টেক্সট দিতে পারেন, বা আপনাদের এই যে প্রমোশন কোনো টেক্সট দিতে পারেন, নতুন কিছু প্রোডাক্টের টেক্সট দিতে পারেন, ছবি দিতে পারেন, এখানে লিংক দিতে পারেন, ইচ্ছা। কালারটা কেমন হবে, ইমেলের কালার, ঠিক আছে? আমি সেভ দিচ্ছি। ইন্টিগ্রেশন এগুলো দরকার নেই আর। ওকে, আমাদের এখানে অ্যাডভান্স অপশন আর তেমন কিছুই নাই, সবকিছু ওকে। শুধু টার্মস কন্ডিশন পেজটা কিন্তু সেট করা নাই, তার মানে আমাদের কাছে টার্মস কন্ডিশন পেজ রেডি করা নাই, দেখছেন? তাহলে একটা টার্মস কন্ডিশন পেজে গিয়ে খুলতে হবে, তারপরে এখান থেকে দেখা দিবেন, বুঝছি? আর যারা HTTPS ইউজ করবে তাদের জন্য এটা টিক দিয়ে দিতে হবে। HTTPS বুঝে দিনই একদিন দিছিলাম, বুঝে দেনি? HTTPS বুঝছিলাম না, SSL সার্টিফিকেট। আচ্ছা বুঝাই নেই, তাহলে বুঝেন। GGLE গুগলে যখন যাই তখন এখানে তালার চিহ্ন দেখায়, কানেকশন ইজ সিকিউর। এখন বেশিরভাগ সাইটই আমরা এটা দেখতেছি, ইনসিকিউর সাইটগুলোতে আমরা ঢুকি কম, বেশিরভাগ সাইটে আমরা চাই যে সিকিউর কিনা। আবার দেখেন ECHI চিটাগং, ওই যে হ্যাপি ভাই, এটা দেখি ইনসিকিউর সিকিউর দেখাচ্ছে কিনা, কি দেখায়? নট সিকিউর। মজার বিষয় দেখেন, এটার আগে যদি HTTPS, তারপরে এবার যদি এন্টার দিই, এবার কি বলতেছে? কারণ হলো যে ওয়ার্ডপ্রেস সেটআপটা হইছে
কিন্তু এই যে ওই কনফিগারেশন হয়নি, মানে যে ফোর্স ই কমার্সের এই যে ফোর্স সিকিউর চেকআউট দেইনি আমরা, যে কারণে এরকম আসছে। এটা যে ওয়ার্ডপ্রেস সেটআপ করা আছে কিন্তু কনফিগার করা নাই, কনফিগার করলে ঠিক হয়ে যাবে। তারপর হলো itchmbrs.com, এটা এখনো সেটআপ হয়নি, কেবল ডোমেইন রেডি করা হয়েছে, নট সিকিউর। এটাও কিন্তু দেখাবে https, এটাও সিকিউর করা, এই যে দেখেন কানেকশন ইজ সিকিউর। তো এটাও সেটআপ করার পরে ঠিক হয়ে যাবে। আমরা যদি ফুল সেটআপে যাই তখন এটা ঠিক করে দিব। তাহলে এই এসটা কি জিনিস? এসটা কানেকশন সিকিউর করতেছে। আসলে কানেকশন সিকিউর এই জিনিসটা কি, মানে আমরা কি নিজেদেরকে সিকিউর করতেছি? সেরকম কিছু না। আসলে এটা হলো যে এই সাইটগুলোর মাধ্যমে আপনি ক্রেডিট কার্ড পাঞ্চ করতে পারবেন, ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু কিনতে পারবেন ক্রেডিট কার্ডের নাম্বার দিয়ে। যদি কোনো কারণে আপনার ক্রেডিট কার্ড থেকে টাকা হ্যাক হয়ে যায়, ডলার হ্যাক হয়ে যায়, তাহলে এই সাইট আপনাকে দিবে ইন্স্যুরেন্সের মতো বলছিলাম। এবং সেই ইন্স্যুরেন্সের মানিটাও হিউজ অ্যামাউন্ট, মিনিমাম 4000 টাকা থেকে শুরু প্রতি মাসে আপনাকে দিতে থাকতে হবে, বুঝছি? এবার একটা ছোট সিক্রেট বলি, এটাও হ্যাক করা যায়। আপনি কি ভাবছেন হ্যাপি ভাই 4000 টাকা প্রতি মাসে দিয়ে ওখানে এই তালা চিহ্ন লাগাইছে? ওনাকে মানে আপনাদের কাস্টমার যারা, তাদেরকে একটা মানে আশার বাণী দেওয়া যে হ্যাঁ এটা সিকিউর, জাস্ট তালাটা হ্যাক করা, আর তাছাড়া কিছু না। তার মানে ওটা করা যাবে। আমি তো আছি, নো টেনশন, ধরে আমার কাছে চলে আসবেন, স্যার সিকিউর করে দেন, সিকিউর করে দিব। কিন্তু টাকায় হ্যাক হয়ে গেলে কিন্তু আমি দিতে পারবো না। শুধু আপনি কাস্টমারকে দেখাবেন যে আপনি সাইট সিকিউর, এতটুকুই। টাকায় হ্যাক হয়ে গেলে নিজের থেকে থেকে দিতে হবে। স্যার কোথায় স্যার? কোথায় স্যার? ল্যাপটপ দেখতে দোকানে যাওয়ার স্যার। আজকে 26 তারিখ পর্যন্ত বন্ধ, ওখানে কাজ চলতেছে। যে আপনার জিসি মোড়ে আমাদের দোকানে সামনে ওই ফ্লোরটা পুরো টোটালি বন্ধ। কালকে দিতে পারবো। G2 হবে, G2 840 14 ইঞ্চি। আচ্ছা হ্যালো, শঙ্কর ভাইয়া কেমন আছেন? দোকানে? আচ্ছা আচ্ছা, ওই যে আপনাদেরকে পাঠাতে আর কি। ঠিক আছে ঠিক আছে। আর আরেকটা একটু নিউজ একটা, যে এইচপি এলিটবুক G840 G2840, হ্যাঁ 840 G2 জি
হ্যাঁ, এটার প্রাইসটা একটু Core i5 5th generation 25-এর উপরে। Core i5 5th generation Core i5 5th generation, হ্যাঁ এটা 22 ছিল, 25 হয়ে গেছে, 25 উপরে চলে গেছে। 6th generation তো 8GB RAM হ্যাঁ, ওটা যে 6th generation 8GB RAM SSD 256 আপাতত স্টকে নাই। এমনি স্টকে নাই, ঠিক আছে, একটা আইডিয়া, প্রাইস আইডিয়া 25 ছিল লাস্ট। আচ্ছা, এখন আর বাড়তে হবে আর কি। ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা, সালাম আলাইকুম। হ্যাঁ, সালাম। হ্যাঁ, 20 দিয়ে, হ্যাঁ এখন রিসেন্ট বলছে লাস্ট, এটা আমাদের 24 বলছে 24 এসএসডি হার্ড ডিস্ক আমি তো বেশি বলছি। এসএসডিটা আচ্ছা আচ্ছা, তাহলে লাগে তো ওটাই নিন। আপনি যেখান থেকে নিচ্ছেন সেটার আবার ফোন নাম্বার সব কিছু লেখেন, সব কিছু লেখেন, তাহলে মাঝে মাঝে ওখান থেকে দেওয়া যাবে। আমাদের তো একটা কম প্রাইসের একটা লাগবে। হ্যাঁ, ওইটা করে নিয়ে। কোথায় এটা দোকান? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা কথা বলে নিন তাহলে। মাঝে মাঝে এটা ওখান থেকে এনে দিলে, হ্যাঁ যেখানে সুইচের আগে যাচাই করবো যেখানে কম আচ্ছা, তাহলে এখানে তো আর কোনো সেটআপ আমি দেখতেছি না, সব সেটআপ শেষ। এবার আমরা চলে যাচ্ছি প্রোডাক্টে। আমাদের ফার্স্ট টাইম প্রোডাক্ট আমরা আপলোড করতেছি, যে ক্রিয়েট প্রোডাক্ট। আমরা একটা আইফোন 11 আসছে, প্রো আসছে, এটা তো আচ্ছা, তাহলে আমরা এইটাই সেল করব আজকে। এই যে দেখেন প্রোডাক্ট নেম, তারপরে বলতেছে প্রোডাক্টের ডেসক্রিপশন। এই অপশনটা দিব আমরা নিচে, একদম নিচে, এই যে এখানে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, ওখানে হবে ডিটেইলসটা, ভিতর থেকে এটা রিড করতে পারবে। এরপরে আসতেছি হলো যে টাইটেল বার শো করবে কিনা, এটা তো এইখান থেকে আমাদের মেইন জিনিস শুরু। প্রোডাক্ট ডাটা, প্রোডাক্ট ডাটাতে এটা আমাদের সিম্পল প্রোডাক্ট, আর আছে হলো যে অ্যাফিলিয়েট প্রোডাক্ট। অ্যাফিলিয়েট না, আমাদের এটা সিম্পল প্রোডাক্ট, ভার্চুয়ালও না, এটা ডাউনলোডেবলও না।
সরাসরি আমরা ফিজিক্যাল প্রোডাক্ট হিসেবে এটা রাখতেছি। রেগুলার প্রাইস, এটা প্রাইস কত? স্যার একটা কিকির দাম কত হয়? কিডনির দাম হবে $1000, বেশি না তো? হ্যাঁ অনেক কম। আগে যখন তো আইফোনের অর্ডার দিতে পারতাম। $2000, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে রেগুলার প্রাইস আমরা দিচ্ছি হলো, এটা তো টাকায় আছে, টাকায় এখানে কোথায় হিসাব করলাম? 84,000 না, 84,600 লিখে রাখি। সেল প্রাইস শুধু 99, মাত্র কয়দিনের জন্য? এই 27 তারিখ থেকে, তার মানে আজকে থেকে 26 তারিখ থেকে 29 তারিখের মধ্যে কিনলে কিনবেন, না হলে কিন্তু শেষ। ইনভেন্টরি, SKU হলো স্টক কিপিং ইউনিট। এটা এমন একটা সংখ্যা বা এমন একটা নাম্বার যেটা আমরা জানবো যে এটা আসল প্রাইস কত। বুঝি নাই? ওই যে বিভিন্ন দোকানে গেলে ট্যাগ নাম্বার থাকে, ট্যাগ দেখে আর বলে যে লস হয়ে গেল, কিন্তু কত টাকা লস হয়েছে ওই জানে কত টাকা লস হয়েছে। তাহলে আমি যে স্টক কিপিং ইউনিটে লিখলাম, আর এটার টাকাটাও আমরা জানতেছি কত টাকা। ওই যে মাঝখানে দুটো সংখ্যা হলো আমাদের অ্যামাউন্ট, যে আমাদের আসলে এই আইফোনটা কিনতে 0 টাকা খরচ হয়েছে। স্টক কিপিং ইউনিটে আমরা এইভাবে লিখছি, সেটা আমরাই বুঝবো এই নাম্বার দেখে, বুঝছেন? আর আমরা ভাববে যে এর মনে হয় মান হলো 1, মানে ওই যে ওরা দোকানে কিন্তু এইভাবে হিসাব করে। তারপরে বির মান হলো 2, তাহলে এইভাবে হিসাব করবে আর কি, কত টাকা সেটা হিসাব করে ভাববে যে না ঠিক আছে। তো ম্যানেজ স্টক, হ্যাঁ স্টক ম্যানেজমেন্টে আমার কাছে কোয়ান্টিটি আছে মাত্র 10টা প্রোডাক্ট। 10টা দিলে আবার ওইখানে আবার 10 দেওয়া আছে না আউট অফ স্টক, তাহলে আপাতত 15টা দিয়ে রাখি। ব্যাক অর্ডার করতে পারবেন কিনা? হ্যাঁ ব্যাক অর্ডার করতে পারবেন, মানে প্রি অর্ডার, মানে প্রোডাক্ট শেষ হয়ে গেলে আমাকে অর্ডার করতে পারবেন। লো স্টক কখন হবে? 10টা দেওয়া আছে লো স্টকে, ঠিক আছে 10টা থাকুক, এটা তো আমরা ওখানে ঠিক করে আসছি, এটা ধরা দরকার নেই। শিপিংটা কোনো ক্লাসের মধ্যে পড়বে না, এটা ওই মানে ওই জেলা অনুযায়ী শিপিং হবে, ওটা তো আমরা ঠিক করে আসছি। লিঙ্ক প্রোডাক্ট, মানে ওই যে হেডফোনের সাথে লিঙ্ক করে দিতে পারতাম, আমাদের তো কোনো প্রোডাক্ট আপাতত নাই। হেডফোন আপলোড করলে তখন হেডফোনের সাথে দিয়ে দিতে পারতাম, এখানে হেডফোনের নামটা লিখে চলে আসতো। তার মানে ওই আইফোনের সাথে হেডফোনটাও কিনতে পারেন, এটাও একটা অফার। না ফ্রি না এটা। আর এখানে আর কিছু নাই, অ্যাডভান্সের মধ্যে পারচেজ নোট, যে কিভাবে কিনতে পারেন সেটা, বিকাশ অথবা সামথিং ক্যাশ অন ডেলিভারি, তারপরেও কিছু দিচ্ছি না আমরা, দেখি কি হয়। আর কোনো অপশন আমাদের এখানে নাই, আমরা যাচ্ছি এটাকে ছবি আপলোড করার জন্য। প্রোডাক্ট ইমেজ, ছবিটা ডাউনলোড করে নিই।
এটা ওয়াটারপ্রুফ কিনা এটা আবার চ্যালেঞ্জ করছিল একজন অনলাইনে। সে যেটা করছে সেটা হলো যে এই ফোনটা আর আরেকটা রেডমি রিয়েলমি এরকম কোন একটা ফোন নিছে হয়তো বা ওই দুটো ফোন পাশাপাশি মানে বরফের মধ্যে এটা ফ্রিজে রাখছিল প্রায় 11 ঘন্টার কাছাকাছি। হ্যাঁ ইউটিউবে 11 ঘন্টার কাছাকাছি রাখার পরে এটা স্যামসাং বা সামথিং এরকম কিছু একটা ছিল ফোন পাশে। তো এটা ওই আইফোন এটার মধ্যে রাখছে। আমি চিন্তা করতেছিলাম যে এটা আমাদেরকে দিলেও তো পারতো এই টেস্ট করার থেকে। আর বাংলাদেশেও ওটা করা শুরু করছে ওই জিনিসটা। রিয়েলমি একটা নিছে 8 প্রো নিয়ে ওইটার ভাঙচুর করা শুরু করছে। নোট 7 প্রো 8 প্রো ছিল এটা 8 প্রো নোট 8 প্রো। হ্যাঁ ওইটা ওরা দেখাইছে যে ভাঙা চোরা করে দেখাইছে ফোন থেকে। লাস্টে গিয়ে ভাঙছে কোথায়? টায়ারের নিচে, মানে গাড়ির নিচে গিয়ে গ্লাস ভাঙছে। আর হলো যে উপর থেকে যখন ফেলে দিচ্ছে দেখা হয়েছে, কিন্তু তারপরে চলতেছে। আর আমরা নর্মাল ফোন হাত থেকে ফেলে দিলেই শেষ, ডেট। আসলে আমি তখন বলি যে এটা হলো যে কপালে থাকতে হয়, নর্মাল একটা গুতা ছিল অনেক সময় ফোন ডেট হয়ে যায়। আচ্ছা তাহলে আমরা এটা আপলোড করে দিচ্ছি, দেখেন। এই যে প্রোডাক্ট ইমেজ আর নিচে লেখা আছে প্রোডাক্ট গ্যালারি। গ্যালারিতে দিবেন সব ছবিগুলা, তার মানে এখানে যতগুলো ছবি আছে সবগুলা গ্যালারিতে দিব। এই যে এটা ছাড়া বাকিগুলা একসাথে সিলেক্ট করে ওপেন দিয়ে দিবেন। টিক দেওয়া আছে না? তার মানে আমি শুধু এখন অ্যাড টু গ্যালারি দিলেই হয়ে যাবে। ব্যাস অ্যাড টু গ্যালারি দিলাম, এই যে সব প্রোডাক্ট চলে আসছে। তাহলে ওকে, এবার হলো যে এটা প্রোডাক্ট ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে যাবে? এটা আইফোন ক্যাটাগরিতে ট্যাগ দিতে পারেন আইফোন। টেমপ্লেট ডিফল্টই আছে, ঠিক আছে, ওকে। আর সবকিছু ওকে। তাহলে আমরা এটা পাবলিশ দিয়ে দিচ্ছি। আমাদের সাইট কি বলে? Jump, HTDocs, freelancing, WP content theme, Envision, Cloud FM Core, classes, Cloud FM Core classes. স্ট্রিম ওপেন করতে পারতেছে না, নো সার্চ ফাইল ডাইরেক্টরি ইন। আচ্ছা ঠিক আছে, এটা শুধুমাত্র যে আমাদের ওই লোকালের কারণে হয়তো এরকম সমস্যা দিছে, সমস্যা নাই, এই পর্যন্ত কাজ করতেছে। দেখি এখানে বলতেছে সিম্পল মোবাইল প্রিপেইড অ্যাপল আইফোন প্রো, এই যে ডিটেইলস দেখাচ্ছে দেখেন। তারপরে এখানে ও একটা ছবিতে সমস্যা করতেছে, এই ছবির কারণে। ছবিটা কিসের ছবি? কোন ছবিটা ডিস্টার্ব করতেছে এখানে? হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে একটা ছবির কারণে এই রোগটা দিছিল। আচ্ছা এখন ঠিক আছে, এখন দেখেন যে সেল দেখাচ্ছে, সেল প্রোডাক্ট, ইমেজগুলো স্লাইড হচ্ছে, ইমেজগুলো দেখাচ্ছে, বড় করেও দেখাচ্ছে, ফুল স্ক্রিন করেও দেখাচ্ছে, জুম করতে পারতেছি।
তবে একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হলো যে এটার উপরে মাউস নিয়ে গেলে জুম করার কথা ছিল না, প্রোডাক্টটা একটু জুম করে। তাহলে এটা একটু মাথায় রাখবেন, আমাকে মনে করে দিবেন যে সময় আছে এই সময়ের মধ্যে। আমরা একটু নিচে দিকে নামি, এখানে দেখাচ্ছে ডেসক্রিপশনের মধ্যে ডিটেলস দেখাচ্ছে, রিভিউ দেওয়া যাচ্ছে। তবে রিভিউ দিতে গেলে আমাকে ওই যে কাস্টমার হতে হবে, কাস্টমার ছাড়া রিভিউ দিতে পারবো না। আমি তো ওইটা টিক দিয়ে দিছিলাম ওখানে। এবার অ্যাড করতেছি, আমরা একসাথে 10টা 15টা প্রোডাক্ট কিনে নিচ্ছি। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টে ক্লিক করছি, মাত্র 1400 টাকা আসছে, 99 টাকা করে। হ্যাঁ 15 পিস। কুপনটা আমাদের চেক করা দরকার। তাহলে আমরা একটু চলে যাই কুপনে। কুপন আছে কোথায়? প্রোডাক্টের ভিতরে নাই, হুকমার্সের ভিতরে কুপনস লেখা আছে। আমরা কিছু ডিসকাউন্টে নিয়ে নিই। এবার কুপনের মধ্যে ফিক্স কার্ড ডিসকাউন্ট, কত টাকা ডিসকাউন্ট? আমি লিখেছি 400 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, ফ্রি শিপিং সাথে থাকবে। এটা আমার অফার। আর এটা কবের জন্য? শুধু আজকের জন্য। এবার আসি যে ডিসকাউন্ট কোড লাগবে, কতবার কিনতে পারবে, এগুলো আপনি আলাদা আলাদা করে দিতে পারবেন। মানে কত টাকা স্পেন্ড করলে মিনিমাম, তাহলে এটা কাজ করবে। ওই যে আমরা দেখি না, তো এইগুলো লিখে দিতে পারবেন, এই যে এখানে সুন্দর করে পড়ে। আমাদের এটা ইউজেস লিমিটও করে দিতে পারেন, যে 5 জন কেনার পরে এটা শেষ, 1 জন কেনার পরে শেষ, এরকম লিমিট করে দিতে পারেন। আমি এখানে কোডটা লিখি BKTTC 123, এই হলো কোড। আর জেনারেট কুপন কোডে ক্লিক করলে আবার কুপন কোড জেনারেট হয়, আপনি ইচ্ছা মতো করতে পারেন, আবার আপনি নিজেও লিখতে পারেন। তো আমরা BKTTC 123 নামে কুপন কোড করতেছি, যে বিগ অফার 400 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। কপি করতেছি, পাবলিশ, ব্যাস আমাদের কুপনটা রেডি। এবার আমরা কার্টে গিয়ে একটা রিলোড দিয়ে দেখি। কুপনের কোডটা বসাচ্ছি, অ্যাপ্লাই কুপন, খেয়াল করে দেখেন কি হয়। কুপন অ্যাপ্লাই করলাম, দিস কুপন হ্যাজ এক্সপায়ার্ড। একদিনের মধ্যে এক্সপায়ার্ড হয়ে গেল কি হবে? টাকা আপনাকে দিতে হবে। 27 তারিখ, এই যে টাইমটা তো ঠিক নাই এখানে, যে কারণে এক্সপায়ার্ড হয়ে গেছে। দেখেন এখন 7টা বাজে, কিন্তু আমাদের এখানে তো 1টা, তাহলে সকাল 7টায় এক্সপায়ার্ড হয়ে গেছে। এটা আমি একদিন বাড়াই দিছি, 27 তারিখ। এবার কাজ করবে আপডেট। একটা মোবাইলে দিতে টাকা, এই যে দেখাচ্ছে 400 টাকা মাইনাস করে দিছে। আপনারা আবার এটাও করতে পারেন, এখানে পার্সেন্টেজ দিতে পারেন, ফিক্সড না করে পার্সেন্টেজ ইউজ করতে পারেন। 10% ডিসকাউন্ট ওই হিসাব করে নেবে, ওই টাকার অ্যামাউন্টের উপরে হিসাব করে নেবে। ঠিক আছে, খুব সুন্দর অপশন। আপনি ফিক্স করে দিতে পারেন, ফিক্সড অ্যামাউন্ট। কুপনটা বিভিন্ন সাইটে প্রমোশনাল কোড হিসেবে সাবমিট করবেন, যে আমাদের এই এখন এইটা চলতেছে। সাধারণত যেটা হয়, হোয়াটসঅ্যাপে একজনকে দিলেই হয়েছে, হোয়াটসঅ্যাপে গিয়ে লিখবেন যে এই কুপন কোড দিয়ে 1000 টাকা ছাড় দিচ্ছে, আসলে দিচ্ছে কত? 400। তো যে 1000 টাকা শুনলে দৌড়ায় গিয়ে কিনতে যাবে, 400 টাকা দেখেও কিনে ফেলবে। অনেকে কিনবে, অনেকে বলবে যে দূর কিনবো না। কিন্তু এই যে 4 জন কিনলো, 4 জনই আমার লাভ হয়ে গেল। বুঝতে পারছি? এরকম আর কি। আর সাধারণত দোকানে গেলে আর কিছু জিনিস দেখবে, নড়াচড়া করবে, তখন আরো কিছু কিনবে। আচ্ছা, তাহলে আমরা অর্ডারটা দিয়ে দিচ্ছি নাকি? আর ফ্রি শিপিং ওই যে অটোমেটিক টিক দেওয়া আছে। আর আমি যদি লোকাল পিক আপ চট্টগ্রাম সিলেক্ট, এটা তো ফ্রি শিপিং, লোকাল শিপিং আসছে, ক্যালকুলেট শিপিং ক্যালকুলেট করে দেখি ঢাকার জন্য কি আছে। আপডেট ঢাকার জন্য কি বলতেছে দেখছেন? ফ্ল্যাট রেট, ঢাকার জন্য ফ্ল্যাট রেট বলে দিচ্ছে সাথে সাথে। আর আমরা তো ঢাকায় না, আসলে চট্টগ্রামে আছি, তাহলে বলে দিচ্ছি চিটাগাং। চিটাগাং নিয়ে আসলে আবার 2টা অপশন দিচ্ছে আমাকে, দেখছেন খেয়াল করে? একটা দিচ্ছে ফ্রি শিপিং, আর একটা দিচ্ছে লোকাল পিক আপ। আমি চট্টগ্রামে গিয়ে লোকালি গিয়ে সব থেকে নিয়ে আসতে পারি, এরকম ফ্রি শিপিং।
ওকে, আমি প্রসিড দিচ্ছি। এবার বলতেছেন আমার নাম লিখতে, অবশ্যই নাম লিখবো, কোম্পানি নেম, অ্যাড্রেস, এটা একটু ভালো মতো দিই নাহলে আবার ধরবে, চট্টগ্রাম, ফোন নাম্বার 13টা ডিজিট না, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ইমেল অ্যাড্রেস ঠিক আছে, চলে আসতেছে সবকিছু ডিটেলস। এরপরে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, এই যে ব্যাংক ট্রান্সফার দেখাচ্ছে কোথায় ট্রান্সফার করতে হবে। তারপরে ক্যাশ অন ডেলিভারি টিক দিলে ক্যাশ অন ডেলিভারি, আর বিকাশে গেলে বিকাশের ফোন নাম্বার চাচ্ছে। এবার কেউ একজন পেমেন্ট করেন, আমার কাছে আসে কিনা চেক করি, তাহলে বুঝবো কিভাবে বলেন। 0167171853033 ট্রানজেকশন কোড। ওকে, আমি প্লেস অর্ডার দিচ্ছি। ওকে, দেখেন অর্ডার কনফার্ম করছে, থ্যাংক ইউ দিচ্ছে, এবং কন্ট্রোল পি চাপ দিলে প্রিন্টে চলে যাবে। ও এখানে প্রিন্ট করে দিচ্ছে, আপনার লোগো সহ প্রিন্ট করবে। এবং এই পেজটা একটু আলাদা করে দেখাচ্ছে, টার্মস কন্ডিশন সহ, নিচে টার্মস কন্ডিশনও আছে, ফোন নাম্বার আছে, সবকিছু যেগুলো আমরা বসাচ্ছি সেরকমই আছে। এটা প্রিন্ট করে রাখতে হবে সে চাইলে, ক্লায়েন্ট প্রিন্টের অপশন আছে, খুব সুন্দর একটা অপশন করে দিয়েছে এনভিশন থেকে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি যে ব্যাক এন্ডে কি ঘটলো। আমরা একটা রিলোড দিই, কোনো অর্ডার আসলো কিনা, আসছে, অর্ডার চলে আসছে। আমরা একটু দেখি অর্ডারটা কি অবস্থা। বলতেছে অর্ডারের বিকাশ পেমেন্ট করছে সে নাকি ট্রানজাকশন আইডি দিছে। এখন আপনারা চেক করবেন টাকা পাইছেন কিনা, মোবাইল নাম্বার মিলা দেখবেন এবং তার সাথে চ্যাট করতে পারেন। আপনি তার মেইলে কিছু পাঠাতে পারেন লিখে, সরাসরি এখান থেকে মেইলে অ্যাড নোটে চলে যাবে, সুন্দর অপশন। বলতে পারেন যে টাকা পাইনি, মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, এখন সবকিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। আর আপনি যখন হয়ে যাবে তখন আপনি যেটা করবেন সেটা হলো যে এখান থেকে প্রসেসিংটা অন করে দিতে পারেন, যে আমরা প্রসেস করতেছি আপডেট, ওর কাছে একটা মেইল যাবে যে তোমার কাজ এটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিং দেওয়ার পরে ধাপে ধাপে যাবেন, প্রথমে দিবেন হলো প্রসেসিং, তারপরে দিবেন কি কমপ্লিটেড। ও যদি হাতে পেয়ে যায় তখন কমপ্লিটেড করে দিবেন, তার আগে না, হাতে পেয়ে গেলে কমপ্লিটেড করে দিবেন। আর যদি মনে করেন যে না সে মেইল পায়নি, অনেক সময় আপনাকে ক্লায়েন্ট ফোন দিয়ে বলবে যে মেইল পাইনি আমি, তখন আপনি কি করবেন, যে চুজ এন্ড অ্যাকশনের মধ্যে গিয়ে আবার মেইলটা সিলেক্ট করে আপডেট দিয়ে দিবেন। তখন হবে কি ইনভয়েসটা আবার ওর মেইলে যাবে, ঠিক আছে। তারপরে যদি মেইলে না তারপর না যায় বলবেন যে স্প্যামের যে অপশনটা ওটা চেক করতে। যদি তারপরে না হয় রিসেন্ট নিউ অর্ডার, আবার নতুন অর্ডার তাকে রিসেন্ট করতে পারেন ইচ্ছা করলে। আবার রিজেনারেট ডাউনলোড পারমিশন, এটা তো ডাউনলোড করবে না, তো পারমিশন করার দরকার নাই। ওকে, তাহলে এই হলো অপশন। এবার আমরা চলে যাচ্ছি যে এটা কমপ্লিট করে দিচ্ছি, কমপ্লিটেড আপডেট। এই হলো আমাদের ফুল অপশন, যে আমরা কিভাবে প্রোডাক্টগুলো নিব, প্রোডাক্টগুলো দেখব, ডিটেইলস, এবং এইভাবে প্রোডাক্টগুলো আপলোড করতে হবে আমাদের শপে। এখন শপে গিয়ে দেখি আমাদের শপের কি অবস্থা। শপে দেখেন এখনো অ্যাড করতে দিচ্ছে। কেন অ্যাড করতে দিচ্ছে? প্রি অর্ডার আমরা অ্যাড করে রাখছিলাম না, তার মানে এখানে ও কাস্টমার জানবে না, প্রি অর্ডারে কাস্টমার জানবে না কয়টা প্রোডাক্ট আছে না আছে সেটা জানবে না, বুঝছি। আচ্ছা, আমাদের তাহলে এখানে সমস্যা একটা ছিল যে জুম করতেছিল না, তাই না? তাহলে আমরা চলে আসি এনভিশনের অপশনের মধ্যে। এনভিশনে ই-কমার্স একটা অপশন ওরা দিচ্ছে, এনভিশনে আসছি। এনভিশনের মধ্যে ই-কমার্স
কমার্সের মধ্যে কার্ড পেজে যাই বা প্রোডাক্ট ডিটেইলস পেজে যাই। প্রোডাক্ট ডিটেইলস পেজে গিয়ে রেখেছি যে জুম ইফেক্ট ফর প্রোডাক্ট ইমেজ গ্যালারি, টিক দিলাম। জুমটা কোথায় দেখাবে? উইন্ডোজে। আপনাদের দেখি কেমন দেখায়। জুম করতেছে না? কতটুকু জুম করবে সেটা কিন্তু আপনি এখানে বলে দিতে পারেন পিক্সেলে। তবে আমার উইন্ডোজটা ভালো লাগে না, উইন্ডোজের থেকে ইনারটা ভালো, মানে ভিতরে জুম হবে। উইন্ডোজে এক্সট্রা জায়গা নষ্ট করতেছে। এই যে আমার এই পাশে আমি তো পড়তে পারতেছি না, আমি তো জুম করে আবার পড়তেও চাইতে পারি। কি কি অপশন আছে? তাহলে আমি রিলোড দিচ্ছি। এখন জুমটা কোথায় হচ্ছে? ভিতরে হচ্ছে। তাহলে আমি কোনো প্রোডাক্টে গেলে এখন ভিতরে জুমটা দেখতে পারতেছি। তাহলে ঠিক আছে। এটা বলেন কারো কোনো সমস্যা আছে কিনা? বাসায় গিয়ে তো দেখলে সমস্যা কি হবে? আমি বলি এটা যে আপনারা বাসায় গিয়ে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট ফার্স্টে সেট আপ করেন, তারপরে ই কমার্স সাইটে যেয়ে। আর উডমার্ট এগুলো কি আজকে দেওয়া যাবে কিনা আমি একটু ট্রাই করে দেখি। নেক্সট ক্লাসে আমরা উডমার্টটা সেট আপ করবো, অথবা ইলেকট্রো, যেটা আপনারা পছন্দ করেন বা যেটা বলেন সেটা আমি ইনস্টল করে দেখাবো। আজকে আপনার ওখানে শিডিউল, ওনাকে ধরে নিয়ে যাবেন। বেশিক্ষণ না, আপনি জাস্ট গিয়ে দেখেন। হ্যাঁ বুঝিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিচে চাইলে যে 840G2টা দেখতে পারেন। 840G2 840G2 যেটা আছে ওটা ভালো হবে। 8GB র্যাম লাগানো আছে আর SSD দেওয়া আছে ওটার সাথে সম্ভবত। এখন আগে ছিল 22, এখন ওই চায়নার কারণে 25 হয়ে যেতে পারে। প্রায় 2000-1000 টাকার ডিফারেন্স হয়ে যাবে চায়নার কারণে। এখন তো সবকিছু প্রোডাক্টের দাম বাড়া দিচ্ছে। হ্যাঁ এটাই আসতেছে পারে লেখাটা আসতেছে লাস্টে আসছিল মানে লগ ইন করা যাইতো এটা অন করতে হবে। হ্যাঁ কি ইনস্টল করছেন? ভিটামিন। ওই ভিটামিন সিরাম ঢুকে, সিরামে ঢুকে না, ওটা অন করে নিতে হবে। অফ আছে। হ্যাঁ ভিটামিন গ্রন্থে যান।